স্বাগতম নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা লার্ন ইজিলি বিডিতে। আজ আমরা অনুশীলনী 2.2 দেখব। নৈর্ব্যক্তিকগুলো আমরা ভিডিও শেষের দিকে দিব। আমরা এখন 10 নম্বর থেকে শুরু করি। 1 থেকে 9 পর্যন্ত সবগুলো নৈর্ব্যক্তিক মানে এমসিকিউ বা সঠিক উত্তর। এরপর থেকে 10 নম্বর থেকে আমাদের প্রশ্নগুলো দেওয়া আছে। দেখি কি বলছে। যদি a সমান 3 4, b সমান 2 4, x belongs to a মানে x এর সমানুপাতিক, y b এর সমানুপাতিক হয়, তবে a ও b এর উপাদানগুলোর মধ্যে x গ্রেটার দেন y মানে x y থেকে বড় হবে, সম্পর্ক বিবেচনা করে অন্যয় নির্ণয় করো। অন্যয়টি নির্ণয় করো। অন্যয় বলতে কি বোঝায়? অন্যয় বলতে সম্পর্ক বোঝায়। সম্পর্ককে ইংরেজিতে কি বলে? রিলেশন। রিলেশনকে প্রথম অক্ষরটা কি? আর। তাহলে আমরা আর দিয়েই আমরা অন্যয়কে প্রকাশ করব। আর যদি আমার এ আর বি এর মধ্যে আমার অন্যয় প্রকাশ করতে হয়, তাহলে কি করতে হবে? আমাদের সর্বপ্রথম কাজ হলো তাদেরকে আর দিয়ে করতে হবে এবং এদেরকে এ আর বি এর কার্তেশীয় গুণন করতে হবে। তাহলে আমরা দেওয়া আছে এ সমান 3 4 এবং বি সমান 2 4। আমার থেকে প্রথমে প্রশ্ন মতে দিয়ে এখানে আর সমান কি সম্পর্ক দেখানো হয়েছে সেটা আমার লিখতে হবে। প্রশ্ন মতে আর সমান আমাদের কিভাবে দেওয়া আছে, এক্স আর ওয়াই, এক্স এবং ওয়াই এখানে যেমনটা বল যে এক্স সমানুপাতিক এ, ওয়াই সমানুপাতিক বি এবং এক্স গ্রেটার দেন ওয়াই, এই সম্পর্কগুলো দেখিয়ে আমার আর শেষ করতে হবে। তাহলে এক্স আর ওয়াইটা আমরা সাচেস দিয়ে এক্স সমানুপাতিক এ ছিল, কমা দিয়ে লিখব ওয়াই সমানুপাতিক বি, এবং আরেকটা শর্ত ছিল সেটা হলো আমার এক্স গ্রেটার দেন ওয়াই। তাহলে এই সম্পর্কটা যদি দেখাই দিলাম, আর যদি এই সম্পর্কের মধ্যে পড়ে তাহলেই হবে। এখন আমাকে এ আর বি এর অন্যয় নির্ণয় করতে হবে। এ আর বি এর অন্যয় নির্ণয় করতে হলে প্রথম কাজ হলো এ আর বি এর কার্তেশীয় গুণন করতে হবে। তার মানে এর উপাদানগুলো লিখি আমরা আগে 3 4, 3 এবং 4, ঠিক আছে। কার্তেশীয় গুণন আছে, লিখে দিলাম গুণটা। বি এর মান বসাবো, বি এর মান হলো 2 এবং 4। তাহলে আমরা এভাবে যদি গুণ করতে বলে তাহলে আমাদের কি করতে হয়? ক্রমজোড়ের গুণ করতে হয়। তাহলে ক্রমজোড় আকারে লিখতে হয়, মানে এটার প্রথমটার সাথে এটার, তার মানে 3 2, আবার প্রথমটার সাথে শেষেরটা, তাহলে হয় 3 4, কমা দেন, তারপর শেষেরটার সাথে প্রথমটা, তার মানে 4 2, আবার শেষেরটার সাথে শেষেরটা, মানে প্রত্যেকটার সাথে একবার একবার করে হবে। এটা নিয়ে আমি একটা যদি সেটের মধ্যে অন্তর্ভুক্ত করি তাহলে হয়ে যাবে এর পাওয়া কার্তেশীয় গুণজ সেট। এখন আমাকে এটার মধ্য থেকে এই উপাদানগুলোর মধ্য থেকে রিলেশন বা অন্যয় নির্ণয় করতে হবে। এখন অন্যয় নির্ণয় করতে হলে এখানে একটা কথা বলছে, এক্স সমানুপাতিক এ ওয়াই সমানুপাতিক বি হবে। ঠিক আছে, ভালো কথা। এক্স অবশ্যই ওয়াই থেকে কি হইতে হবে? বড় হইতে হবে। এক্স ওয়াই থেকে বড়। এক্স কোনটাকে বোঝায়, ওয়াই কোনটাকে বোঝায়? প্রথম পদের প্রত্যেকটা ক্রমজোড় মানে জোড়া জোড়া আছে, এই জোড়া জোড়া আছে, এই জোড়া জোড়া আর এই জোড়া জোড়া, ঠিক আছে। এখানের মধ্যে প্রথম পদগুলোকে এক্স বলতেছে, দ্বিতীয় পদগুলোকে ওয়াই বলতেছে। প্রথম পদ এক্স, দ্বিতীয় পদ ওয়াই, প্রথম পদ এক্স, দ্বিতীয় পদ ওয়াই, এক্স ওয়াই। আশা করি ক্লিয়ার। এখন প্রথম পদ অবশ্যই বড় হইতে হবে, মানে এক্স পদটা বড় হইতে হবে ওয়াই এর থেকে। তাহলে কোনগুলোতে এক্স বড় ওয়াই ছোট? দেখেন তো 3 2, এটা একটা পেয়ে গেলাম। আবার দেখতেছি 4 2, এটা একটা পেয়ে গেলাম। কিন্তু দেখেন 3 4, 4 বড় মানে ওয়াইটা বড়, এক্সটা ছোট, তার মানে এটা হবে না। 4 4 সমান হয়ে গেছে, তার মানে এটাও হবে না। শুধুমাত্র শর্ত পালন করছে কারা? এই দুইজন, আর কেউ করে নাই। তাহলে এটাকেই আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখে দিলেই হয়ে গেল। তাই এবার দেখবো 11 নম্বর। এবার আমরা দেখবো 11 নম্বর। এখানে বলছে যদি সি সমান এটা, ডি সমান এটা হয়, তাহলে এক্স সমানুপাতিক সি এবং ওয়াই সমানুপাতিক ডি হয়, তবে সি ও ডি এর উপাদানগুলোর মধ্যে এক্স প্লাস ওয়ান লেস দেন ওয়াই, মানে এক্সের সাথে যদি এক্স যে উপাদানটা থাকবে তার সাথে যদি আমি এক যোগ করি তাও ওয়াই থেকে ছোট হবে। সম্পর্কটি বিবেচনায় থাকে, তবে অন্যটি নির্ণয় করো। অন্যয় নির্ণয় করতে হলে আমাদের কার্তেশীয় গুণজ করতে হবে। তার আগে আমাদের রিলেশনটা এখানে শর্ত অনুসরণ করে দেখাই দিতে হবে। 3টা শর্ত আছে, একটা এক্স সমানুপাতিক সি, একটা ওয়াই সমানুপাতিক ডি এবং আরেকটা এক্স প্লাস ওয়ান লেস দেন ওয়াই। এই অন্যয়টা আমরা প্রকাশ করব। তাহলে সি সমান এটা, ডি সমান এটা লিখে ফেললাম। তাহলে এখন আর দিয়ে আমরা প্রশ্ন মতে দিতে হবে। এখানে একটা প্রশ্ন মতে আর সমান এক্স ওয়াই জিনিসটা সাচেস দিয়ে এক্স সমানুপাতিক সি এবং ওয়াই সমানুপাতিক কি বললো? ডি।
এবং এক্স প্লাস ওয়ান আপনার কী লিখছিল, গ্রেটার দেন ওয়াই, না লেস দেন ওয়াই। তাহলে সেটা দিয়েই আমরা এটা সম্পর্কটা দেখিয়ে দিলাম। এবার আমাদের কাজ হবে সি আর ডি এর ক্রস গুণন করা বা কার্তসীয় গুণজ নির্ণয় করা। তাহলে সি এর উপাদানগুলো কী কী, 2 আর 5, ঠিক আছে, গুণ দিলাম। ডি এর উপাদানগুলো কী কী, ডি এর উপাদান হলো 4 6 7, তাহলে 4 6 7। এখন এভাবে গুণজ কার্তসীয় গুণ করতে বলছে, তার মানে ক্রমজোড় আকারে প্রকাশ করব। এই 2 দিয়ে প্রত্যেকটার সাথে একবার একবার করা হবে, তাহলে 2 দিয়ে একবার 4, 2 দিয়ে একবার 6, 2 দিয়ে আবার 7, তাহলে হয়ে গেল। এখন 5 দিয়ে আবার প্রত্যেকটার সাথে হবে, তাহলে 5 দিয়ে 4, 5 দিয়ে 6, আবার 5 দিয়ে 7। এটাই হলো কার্তেশীয় গুণজের নিয়ম। এখন সবগুলো মাঝখানে কমা দিয়ে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করলাম। এখন আমার রিলেশনের শর্ত অনুসারে কী ছিল, যদি আমি এক্স উপাদান, এক্স কোনটা ওয়াই কোনটা, বলছিলাম প্রত্যেকটা ক্রমজোড়ের প্রথম উপাদান হবে এক্স এবং দ্বিতীয় উপাদান হবে ওয়াই। তার মানে প্রত্যেকটা ক্রমজোড়ের জোড় যেগুলো আছে প্রত্যেকটার প্রথম উপাদান হবে এক্স, পরেরটা হবে ওয়াই। তাহলে প্রথম উপাদানের সাথে আমি যদি এক যোগ করি, তাও দ্বিতীয় উপাদানটা অবশ্যই বড় থাকবে, মানে ওয়াইটা বড় থাকবে। দেখি 2-র সাথে যদি আমি 1 যোগ করি তাহলে হয় 3, তাও আমার 4টা বড় আছে, তাহলে আমি 2 আর 4 ক্রমজোড়টা নিতে পারতেছি। 2-র সাথে যদি আমি 1 যোগ করি তাহলে পাবো কত, 3 অবশ্যই 6 থেকে ছোট, তার মানে আমি 2 6টাও নিতে পারতেছি। 2 7 তাও নিতে পারতেছি, 1 যোগ করলে 3 পাবো, তাও 7 থেকে ছোট। এটা কোনোভাবে নেওয়া সম্ভব না। 5 এমনিতেই বড় হয়ে গেছে, তার সাথে 1 যোগ করলে 6 হয়ে যাবে, যা কোনোভাবেই 4 থেকে ছোট নয়, তাহলে এটা ক্যান্সেল। 5 6 এটাও ক্যান্সেল, কারণ 5-এর সাথে 1 যোগ করলে 6 হবে, যা কি হয়ে যাবে, সমান হয়ে যাবে, তখন আর হবে না, শর্ত পালন করবে না। 5-এর সাথে 1 যোগ করেন তাহলে হয় কত, 6, তাহলে 6 হইলে তাহলে দ্বিতীয় উপাদান থেকে তাও ছোট আছে, তার মানে আমি 5 7 নিতে পারতেছি। এটা নিয়ে আমি যে অন্যটা প্রকাশ করছি সেটাই হলো আপনার গন্তব্য উত্তর। এবার দেখবো আমরা 12 নম্বর। এখানে বলছে ফাংশন অফ এক্স সমান x⁴ প্লাস 5x - 3 হলে ফাংশন অফ -1, ফাংশন অফ 2 এবং ফাংশন অফ হাফ এর মান নির্ণয় করো। এখন দেখেন এখানে যখন এক্স আছে তখন যেখানে এক্স আছে সে জায়গায় ফাংশন অফ -1 যখন বলবে এক্সের জায়গাগুলোতে -1 বসিয়ে দিব, যখন ফাংশন অফ 2 বলবে এক্সের জায়গাগুলোতে আমরা 2 বসিয়ে দিব, ফাংশন অফ যখন হাফ বলবে মানে 1/2 বলবে এক্সের জায়গায় আমরা 1/2 বসিয়ে দিব। আমরা সরাসরি এখন হাতে কলমে দেখব। তাহলে যেটা এতক্ষণ বললাম দেওয়া আছে ফাংশন অফ এক্স সমান x⁴, যেটা দেওয়া আছে এটা লিখলাম। তো সুতরাং দিয়ে ফাংশন অফ প্রথমে বলছে আমাকে কী বের করতে, -1এরটা। ওকে, তাহলে -1এরটা যখন বলছে এক্সের জায়গায় আমরা -1 বসাবো, 2⁴ করবো। ওকে, প্লাস 5 আছে, এক্স আছে না, এক্সের বদলে আমরা -1 বসাবো, -3 দিব। ওকে, তাহলে এখন হিসাব করে ফেলেন, -1কে আপনি জোড় সংখ্যক পাওয়ার দিয়ে গুণ করলে আপনি উত্তর পজিটিভ পাবেন, মানে 1 পাবেন। প্লাস হবে না, প্লাসে মাইনাসে গুণ করলে হয়ে যাবে -5 হবে, -3 বসান, তাহলে আপনার -5 -3 হয় -8, 1 থেকে -8 গেলে আপনার উত্তর আসবে -7। এখন আমরা দেখব ফাংশন অফ পরেরটা বলছে ফাংশন অফ 2। তাহলে আমি আগেই বলছিলাম যেখানে এক্স আছে সেখানে 2 বসাবেন। এখন যেখানে যেটা বলবে ফাংশন পাল্টাই দিতে, তা আপনি এখানে ফাংশনটা শুধু পাল্টাই দেবেন, আর কোনো কাজ নেই। তাহলে 2⁴ করেন প্লাস 5 ইন্টু 5-এর সাথে এক্স কী আকারে আছে, গুণ আকারে, তাহলে ইন্টু দিলাম, এক্সের মান কত 2, ফাংশন অফ 2 যেহেতু এক্সের জায়গায় আমরা 2 বসাবো, -3। ওকে, তাহলে 16, 2⁴ করলে 16 প্লাস 5 দুগুণে হয় 10 -3, তাহলে 16 আর 10 26, 26 থেকে 3 গেলে হয় আপনার 23। এবার আমরা ফাংশন অফ 1/2টা করব, যেটা সর্বশেষ। এটা করলে আমরা পাবো, দেখেন এক্সের জায়গায় আমরা শুধু এখন 1/2 বসাবো, বাই 2⁴, আরগুলো বাদ বাকিগুলো সেম টু সেম থাকবে, কোনো ধরনের পরিবর্তন আসবে না। তাহলে এক্সের জায়গায় 1/2 বসালাম, -3। এখন এটা যদি করি 1, 2⁴ করলে আপনি পাবেন 16, 1⁴ করলে 1-এই পাবেন, প্লাস 5 উপরে থাকবে, 2 নিচে থাকবে, -3 থাকবে। ওকে, এই জায়গা থেকে আমাদের লসাগু গসাগু, তাহলে অঙ্কটা যদি আমি এখান থেকে করি তাহলে পাচ্ছি লসাগু হবে 16, লসাগু হবে আপনার 16, তাহলে 1-এই থাকুক, প্লাস হর দ্বারা ভাগ করি, 16কে 2 দিয়ে ভাগ করলে 8,
8টা যদি 5-এর সাথে গুণ করি তাহলে হবে 40 মাইনাস 16-এর সাথে যদি 3 গুণ করি 48 হয়। তাহলে আপনি উত্তর কি পাচ্ছেন? 1 আর 40 যোগ করলে 41, 41 থেকে যদি 48 চলে যায় তারপরে পাবেন -7, নিচে আছে 16। তাহলে এটাই হলো আমার গন্তব্য উত্তর। এবার আমরা 13 নম্বর দেখব। এখানে বলছে ফাংশন অফ y সমান y³ প্লাস কে ওয়াই স্কোয়ার মাইনাস 4y মাইনাস 8 হয়, তবে কে এর কোন মানের জন্য ফাংশন অফ -2 সমান 0 হবে। তার আগে ফাংশন অফ ওয়াই যেখানে আছে সবগুলো ওয়াই ওয়াই যেগুলো থাকবে, ফাংশন অফ -2 হলে তখন ওয়াইয়ের জায়গায় -2 বসবে, যেটা আমরা আগের অঙ্ক দেখি খুব ভালোভাবে বুঝতে পারছি। তাহলে এই ফাংশন অফ ওয়াইকে ইউজ করে আমরা ফাংশন অফ -2টা বের করে নেব প্রথমে। তাহলে এই জায়গা থেকে আমরা করব কি, ফাংশন অফ -2টা বের করব আমরা। ফাংশন অফ -2টা বের করলে হবে, ফাংশন অফ -2 হলে আমরা ওয়াইয়ের জায়গায় -2 বসাই দিব, -2 কিউব হোল কিউব প্লাস কে ওয়াইয়ের জায়গায় আমরা কি বসাবো, -2 হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু ওয়াইয়ের মানটা কত আছে, ওয়াইয়ের জায়গায় বসবে কি -2 -8। ঠিক আছে, এখন হিসাব করার পালা। মাইনাস কে কিউব আকারে করলে মাইনাসই আসবে, 2কে কিউব করলে 8, এখানে করলে আপনি যদি দেখেন তাহলে মাইনাসের স্কোয়ার প্লাস হয়ে যাবে, আর 2 2 যার কত 4, 4 কে বসাইতে পারবেন। তাহলে এখানে দেখেন মাইনাসে মাইনাসে কী হয়ে যাবে, প্লাস 4 দুগুণে হয়ে যাবে 8 মাইনাস এ মাইনাস 8। তাহলে এখান থেকে যদি ভালোভাবে লক্ষ্য করেন আপনি পাচ্ছেন 8 থেকে 8 চলে গেছে, তার মানে দুইটা ক্যান্সেল আউট, আর থাকতেছে আপনার 4কে আমি আগে নিয়ে আসি, -8কে পরে লিখে দিই। তাহলে ফাংশন অফ 2 আমি এটা পাইছি, ফাংশন অফ -2। এখন আমাদের কাজ হবে, এখানে বলছে ফাংশন অফ -2 সমান 0 হবে কে এর কোন মানের জন্য। তাহলে আমরা ফাংশন অফ -2 সমান 0 লিখব। তাহলে লেখা যাক, প্রশ্ন মতে ফাংশন অফ -2 সমান কত, 0। এখন একটু ভালো করে লক্ষ্য করলে ফাংশন অফ -2, এই যে ফাংশন অফ -2 এর মানটা কত, 4k -8। তাহলে এটা লিখে দিই, 4k -8 সমান 0। ঠিক আছে, মানটা বসাইছি, তাহলে 4k রাখি, সমান দিয়ে মাইনাসেরটা সমান চিহ্ন এ পাশে চলে আসবে, তখন এটা +8 হয়ে যাবে। তাহলে প্লাসটা বসানোর দরকার নাই, যেহেতু সমান চিহ্নের পরের প্রথম সংখ্যা, সেজন্য আর বসানোর দরকার নেই। কে সমান, এখন দেখেন 4টা গুণ আকারে আছে, সমান চিহ্নের এই পাশে চলে আসতেছে, সেটা ভাগাকার ধারণ করবে, 8 লিখবো। তাই সুতরাং কে সমান 2, কে সমান কত 2, কে এর মান 2 এর জন্য তাহলে লিখতে পারি কে সমান 2 হলে ফাংশন অফ -2 সমান 0 হবে। তাহলে কে সমান 2 হলে ফাংশন অফ -2 সমান 0 হবে। এবার দেখবো আমরা 14 নম্বর। এখানে বলছে ফাংশন অফ x সমান x³ -6x² প্লাস 11x - 6 হয়, তবে x এর কোন মানের জন্য ফাংশন অফ x সমান 0 হবে। তাহলে এটা সমান দেওয়া আছে দিয়ে লিখব, তারপরে প্রশ্ন মতে দিয়ে ফাংশন অফ x সমান 0 লিখব। তাহলে দেওয়া আছে এটা সমান ফাংশন অফ x সমান এটা, আর এখন প্রশ্ন মতে দিয়ে আমরা লিখতে পারি, প্রশ্ন মতে ফাংশন অফ x সমান 0 লিখছিল না, তাহলে আমরা এটা এখান থেকে লিখতে পারি ফাংশন অফ x এর মানটা কত, এটা লিখি x³ -6x² প্লাস 11x - 6 সমান 0টা বসাই দিই। তার মানে শুধু ফাংশন অফ x এর মানটা আমরা জাস্ট বসাইছি, ফাংশন অফ x এর মান যেটা ছিল সেটাই আমরা বসাইছি ফাংশন অফ x বরাবর। এখান থেকে আমাদের কাজ হবে একটা কাজ করা, x³ -x² রাখা, -5x² করব। দেখেন -x² আর -5x², 5টা -x² এবং একটা -x² করলে হবে -6x²। কেন ভাঙতেছি বুঝতে পারবেন এখন। এখানে +11x আছে, এটাকে আমরা +5x এবং +6x আকারে ভাঙবো। ঠিক আছে, তাহলে 5টা x এবং 6টা x মিলে হবে 11x -6 সমান 0। এটাকে ভাঙার পর আমরা একটা কাজ করব, এখানের মধ্যে দুইটার মধ্যে আমরা কমন নিব। প্রথম দুইটার মধ্যে যদি কমন নিই তো শুধু x² কমন পাই, তাহলে আর থাকতেছে এখানের মধ্যে x 3টা থেকে 2টা চলে গেছে, আর একটা মাইনাস x 2টা থেকে 2টাই চলে গেছে, তার মানে কিছু নাই, মানে 1। এখন এই দুইটার মধ্যে দেখব, তার আগে মাইনাসটা বসিয়ে দিই। এখন এই দুইটার মধ্যে কমন কি 5x এর মধ্যে এখানে 2টা x আছে, একটা নিছি কিন্তু আর একটা বাকি রয়ে গেল, এটা লিখলাম। দেখেন এখানে মাইনাস বসালে মিলবে, কেন, মাইনাসে কি হয় প্লাস, তাহলে আমরা প্লাস মিলতেছে। তাহলে 5x থেকে 5x নিয়ে ফেলছি, তাহলে থাকতেছে 1। এখন প্লাস দিব,
দুইটার মধ্যে মিল আছে 6, তাহলে ওর কাছে 6 নিয়ে ফেললে আর থাকতেছে x মাইনাস 6 থেকে 6 নিয়ে ফেলছে তাহলে 1। এই জায়গা থেকে কাজ হবে সবগুলোর মধ্যে মিল উপাদান কি x মাইনাস ওয়ান, এক্স মাইনাস ওয়ান, এক্স মাইনাস ওয়ান। তাহলে এক্স মাইনাস ওয়ানকে আমরা আলাদা করে ফেলবো এবং আর বাদ বাকিগুলো নিয়ে একটা উপাদান করব, এক্স স্কোয়ার একটা রাশি করব, এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 সমান 0। তাহলে এই জায়গা থেকে আমরা হয় বা অথবা দিয়ে কাজটা সমাপ্ত করার চেষ্টা করব। তাহলে হয় x মাইনাস ওয়ান সমান যদি 0 হয় তাহলে x সমান হয়ে যাবে 1, কারণ মাইনাস ওয়ানটা এই পাশে চলে আসলে প্লাস ওয়ানে রূপান্তরিত হবে। অথবা দিয়ে আমরা কাজটা শেষ করার পথেই যাচ্ছি, এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 সমান 0, মানে 0 মানটা একবার ওর জন্য একবার ওর জন্য। ক্লিয়ার? এখন এটা যদি করি তাহলে পাবো এক্স স্কোয়ার মাইনাস আপনি পাচ্ছেন 2x মাইনাস 3x, মিডল টার্ম ব্রেকআপ করলে 3x প্লাস 6 সমান 0। ওকে, এই জায়গা থেকে দুইটা করি। প্রথম দুইটার মধ্যে কমন যাচ্ছে x, তাহলে x মাইনাস 2 লিখতে পারতেছি। এই দুইটা থেকে কমন যাচ্ছে মাইনাস 3, তাহলে আর থাকতেছে x মাইনাস 2 সমান 0। দেখেন মাইনাসে মাইনাসে করলে প্লাস মিলবে, x মাইনাস 2 মিলে গেছে, তার মানে x মাইনাস 2 লিখে নিতে পারতেছি, আর x মাইনাস 3 নিয়ে আমরা আরেকটা লিখতে পারতেছি, সমান 0 দিব। এখান থেকে আমরা x এর উপাদান দুইটা পাচ্ছি, একটা হলো x মাইনাস 2 সমান যদি 0 হয় তাহলে x সমান হয়ে যাবে 2, x এর আরেকটা মান পেলাম। তারই সাথে x মাইনাস 3 সমান যদি 0 হয় তাহলে x সমান পেয়ে যাব 3। তাহলে আমরা x এর মান 1, 2, 3 হলে তাহলে ফাংশন অফ x সমান 0 হবে। তাহলে x এর মান 1, 2, 3 হলে ফাংশন অফ x সমান 0 হবে। এখানে দেওয়া আছে ফাংশন অফ x সমান 2x প্লাস 1 বাই 2x মাইনাস 1 হয়, তবে ফাংশন অফ 1 বাই এক্স স্কোয়ার প্লাস 1 বাই ফাংশন অফ 1 বাই এক্স স্কোয়ার মাইনাস 1 এর মান নির্ণয় করো। এখন দেখুন ফাংশন অফ x যখন আছে ax, মানে যেখানে x আছে x আছে, কিন্তু যখনই 1 বাই এক্স স্কোয়ার হয়ে যাবে তখন এখানেও 1 বাই এক্স স্কোয়ার হয়ে যাবে। তার আগে আমাদের প্রথম কাজ হবে ফাংশন অফ x দিয়ে মানটাকে ইউজ করে ফাংশন অফ 1 বাই এক্স স্কোয়ারের মান বের করা, তারপর পুরোটার মান আমরা বের করব। তাহলে চলুন শুরু করা যাক। যারা এখন অবধি সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তাহলে এখন চলুন, খুবই মজাদার হতে যাচ্ছে ফাংশন অফ 1 বাই এক্স স্কোয়ারের মানটা বের করতে। তাহলে কী করবো আমরা, শুধু জাস্ট যেখানে x আছে সেখানে 1 বাই এক্স স্কোয়ার করে দিব। তাহলে টান দিই, 2 আছে 2 বসাই, এক্সের জায়গায় আমরা কি বসাবো 1 বাই এক্স স্কোয়ার বসাবো, করে দিলাম 1 বাই এক্স স্কোয়ার হয়ে গেল, প্লাস 1 বলছে যখন বসাই দিই 2 এক্স, যখন এখানে কি আছে 1 বাই এক্স স্কোয়ার, তাহলে এখন 1 বাই এক্স স্কোয়ারেই বসাবো। তখন এক্স ছিল সে অন্য এক্স বসছে, এখন 1 বাই এক্স স্কোয়ার আছে 1 বাই এক্স স্কোয়ার বসবে, তাহলে মাইনাস 1 বসিয়ে দিলাম এখান থেকে দেখে। এখন এই জায়গা থেকে আমাদের সমাধানের পালা। এই জায়গায় যদি দেখি 2 বাই 1 এক্স স্কোয়ার হয়ে যাবে, 2 এর সাথে 1 গুণ করলে 2ই হবে, নিচে এক্স স্কোয়ার আছে এক্স স্কোয়ার হবে, প্লাস 1 এটাও সেম 2 বাই এক্স স্কোয়ার হয়ে যাবে, নিচে মাইনাস 1 এসে যাবে। এখন এখান থেকে আপনি একটা কাজ করেন, এক্স স্কোয়ারকে নেন উপরের দিক থেকে লসাগু হিসেবে, যখন ভগ্নাংশের সাথে যোগ বিয়োগ আকারে কিছু থাকবে সেটা লসাগু হবে। এক্স স্কোয়ার লসাগু হলে 2কে রেখে দিই, প্লাস এক্স স্কোয়ারের সাথে 1 গুণ করেন তাহলে এক্স স্কোয়ার। এখন একইভাবে নিচেরটা করি, নিচেরটা এক্স স্কোয়ার নিলে তাহলে 2 রাখি, মাইনাস এক্স স্কোয়ারের সাথে 1 গুণ করলে এক্স স্কোয়ার। তাহলে এই জায়গা থেকে আমরা একটা কাজ করব, এই উপরে আমরা জানি সমান চিহ্ন বরাবর একটা টান থাকলে এটাকে ভাগ বলে, ভাগের উপরেরগুলো লব নিচেরগুলো হর। তাহলে এই ভাগটার উপরেরগুলো যখন লবই যখন ভগ্নাংশ তখন এটা সরাসরি এভাবে লিখতে হয়, যেমন আছে তেমন 2 প্লাস এক্স স্কোয়ার বা এক্স স্কোয়ার। এখন হর যদি নিজেও একটা কি হয় ভগ্নাংশ হয় তাহলে গুণ দিয়ে এটাকে উল্টিয়ে লিখতে হয়, যেটা নিচে আছে মানে এক্স স্কোয়ার এটাকে উপরে লিখতে হবে, আর যেটা উপরে আছে সেটা নিচে লিখতে হবে। তাহলে আমাদের এক্স স্কোয়ার কেটে গেল, আর থাকতেছে কি, আর থাকতেছে আমাদের উপরে আছে 2 প্লাস এক্স স্কোয়ার আর নিচে আছে 2 মাইনাস এক্স স্কোয়ার। এতটুকু তো বুঝে গেলাম। এবার একটু প্রশ্ন, যেহেতু ফাংশন অফ 1 বাই এক্স স্কোয়ারের মান বের করে ফেলছি, এখন পুরোটার মান বের করার আমাদের পালা। তাহলে ফাংশন অফ 1 বাই এক্স স্কোয়ার প্লাস 1 বাই ফাংশন অফ 1 বাই এক্স স্কোয়ার মাইনাস 1। তাহলে এটা লিখে ফেললাম, এটার মান আমরা এখন বের করব। কিভাবে করব, ফাংশন অফ 1 বাই এক্স স্কোয়ার এর মানটা পাইছিলাম আমরা এখানে 2 প্লাস এক্স স্কোয়ার বাই 2 মাইনাস এক্স স্কোয়ার। ওকে, এ প্লাস 1টা আমরা এখন লিখে ফেলবো এখানে,
এই জায়গা থেকে ফাংশন অফ 1/x² মান আবার বসাইতে হবে এই জিনিসটা। তাহলে এটা বসাই ফেলে 2 + x² বাই 2 - x², এর -1 আছে বসিয়ে দিলাম। ওকে, এই জায়গাতে আমাদের কাজ হবে, নিচে করি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়, উপরের কাজ করি ওই আগের বারের মতো। এটা যেহেতু একটা ভগ্নাংশ তার পাশে যোগ আকারে আছে, তাহলে আমরা কি করব, আগে লসাগু নিব। লসাগু 2 - x² দেওয়াই আছে, আমাদের করতে হইল না। এখন 2 + x² যখন আছে এটা লিখে নিব, প্লাস দিয়ে 1 এর সাথে 2 - x² গুণ করলে 2 - x²ই হবে। এখন ঠিক একইভাবে এটাও করব, নিচেরটা করলে 2 - x² আসতেছে, লিখলাম। এখন উপরে 2 + x², এটা লিখলাম, মাইনাস দিলাম। 1 এর সাথে যদি এটা গুণ হয় তাহলে কি হয়, 1 এর সাথে যদি এটা গুণ হয় এটাই আসবে 2 - x²। তাই 2 মাইনাস না লিখে প্লাস লিখবো, কেন, মাইনাসে হয়ে যাবে প্লাস, সেজন্য আমার এখানে প্লাস লিখতে হইলো। এই জায়গা থেকে যদি আমরা সমাধানের পথে ফিরে যাই তাহলে হবে, আমরা জানি লব যদি একটা ভগ্নাংশ হয় এবং হর যদি একটা ভগ্নাংশ হয়, লব যদি ভগ্নাংশ হয় নামায় রাখতে হয়, হর যদি ভগ্নাংশ হয় উল্টিয়ে লিখতে হয়, লবটা হর হয়ে যায়, হরটা লব। তাহলে আগে উপরেরটা করি, তাহলে 2 + 2 কত হয় 4, x² থেকে x² চলে গেছে, তাহলে আমাদের আর কিছু করতে হইল না। নিচে 2 - x² আছে, বসিয়ে দিই, গুণ দিয়ে উল্টিয়ে দিই, 2 - x² হয়ে যাচ্ছে। ঠিক আছে, এখন এটা করেন, 2 থেকে 2 চলে গেছে, 0, x² যোগ করলে 2টা x² পাইলাম। ক্লিয়ার? এখন এটা পুরোপুরি মিলে গেছে, শূন্য কাটা হয়ে গেল। তাহলে 2 দুগুণে কত হয় 4, তাহলে 2 দুগুণে 4, বড়োর দিকেই 2টা বসবে, তাহলে উপরে আছে শুধু 2, নিচে আছে শুধু x²। তাহলে এটাই আমাদের গন্তব্য উত্তর। আমরা এবার 16 নাম্বার দেখব। এখানে বলছে g of x সমান 1/1 + x² + x⁴ বাই x² হলে দেখাও যে g of 1/x² সমান g of x²। তার মানে g of x এর সময় যেটা এখানে x আছে, এখন 1/x² হলে ওখানে 1/x² বসাবো, আর x² বলে x এর জায়গায় x² বসাবো, কিন্তু স্কোয়ার আর 2⁴ এর কোনো মান পাল্টাপাল্টি হবে না, এগুলো ঠিকঠাকই বসবে, শুধু এখানে যা আসবে তা বরাবর x এর জায়গায় গিয়ে বসবে। তাহলে বামপক্ষ দিয়ে আগে এটা লেখা শুরু করা যাক। তাহলে এটা যদি আমরা করা শুরু করি, এখান থেকে আমি আগেই বলছিলাম জাংশন অফ 1/x², যেখানে x আছে সেখানে শুধু 1/x² বসবে, কিন্তু বাইরের স্কোয়ারটা পাল্টাপাল্টি কোনো কিছু হবে না। আমি করিয়ে দেখাই, 1 আছে বসাই দিই, প্লাস আছে বসাইলাম, এই যে প্লাস আছে বসাইলাম x, কিন্তু এখানে আছে কি 1/x², তাহলে x এর জায়গায় বসাইলাম 1/x², কিন্তু তার বাইরে একটা স্কোয়ার আছে না, এটাকে আমরা হোল করে স্কোয়ার দিতে হবে। প্লাস x আছে, এখানে বসাই দিব যে আমরা কি 1/x², কারণ আমাদের g of 1/x² আছে তাই, বাই 2⁴ আছে 2⁴, এই x² বলছে x এর জায়গায় কি বসবে 1/x², তাহলে 1/x², তার বাইরে কি বসবে স্কোয়ার। আশা করি আপনারা এখন বুঝতে কোনো কিছু বাকি রইল না। এটা যদি আমরা পাশাপাশি করি, 1 প্লাস 1কে স্কোয়ার করলে 1, নিচে হবে x, স্কোয়ারের সাথে স্কোয়ার 2 দুগুণে হয়ে যাবে 4, প্লাস 1/x, 4 দুগুণে কত হবে 8, এখানে দেখি 1x 2 দুগুণে হবে 4, তাহলে হয়ে গেল। ওকে, এখান থেকে আমরা একটা কাজ করি, এখানে লসাগু করি আগে উপরেরটায়, x⁴ লসাগু। ওকে, x⁴ এর সাথে 1 গুণ করব, তাহলে হয়ে যাবে x⁴, প্লাস দিব x⁴ থেকে এখানে মোট কয়টা আছে x⁴, আরও কয়টা নাই x⁴ নাই, তার মানে 4টা আছে আর 4টা নাই, তাই এই 4টাটা উপরে লিখে দিলাম। x⁴ পুরোই আছে x⁴, তাহলে আর কিছু লিখতে হবে না, 1টাই লিখলে হলো, উপরে আছে 1 সেজন্য 1 লিখলাম, এখানে আছে 1/x⁴। এখন কাজ হবে আপনার একটু উল্টিয়ে লেখা, উল্টিয়ে লিখলে মানে প্রথমটা লব যদি ভগ্নাংশ হয় তাহলে নামিয়ে লিখতে হয় x⁴ প্লাস x⁴ প্লাস 1/x⁴। ওকে, আর যদি হর যদি ভগ্নাংশ হয় তাকে উল্টিয়ে লিখতে হয়, উপরেরটা নিচে নিচেরটা উপরে। যখন এইভাবে লিখলাম, এখানে দেখেন এখানে আছে 4টা, এখানে আছে 8টা, তাহলে কাটাকাটি করলে এখানে থাকবে আর আপনার 4টা, কাটাকাটি করা যায় না, আপনাদের বোঝানোর স্বার্থে আমার এটা করতে হইল। তাহলে এই জিনিসটা আমরা লিখে দিই x⁴ প্লাস x⁴ প্লাস 1, নিচে হবে x⁴। ওকে, ক্লিয়ার? এবার আমাদের ডান পক্ষ বের করার পালা।
এটা বলছে জি অফ এক্স স্কোয়ার। তাহলে আমরা ডান পক্ষ সমান জি অফ এক্স স্কোয়ার, এটাকে আমরা ইউজ করতে হলে আমাদের এখানে আগে দেখে নিতে হবে এক্সের ভ্যালুতে কী কী ছিল, 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স টু দি পাওয়ার 4 বাই এক্স স্কোয়ার, ঠিক আছে না? এখানে একটু লিখে রাখি আপনাদের সুবিধার জন্য, জাস্ট বুঝার স্বার্থে লিখে রাখলাম। তাহলে এখান থেকে দেখে দেখে কাজ করব। জাংশন অফ এক্সের সময় যেখানে যেখানে এক্স ছিল, এখন এখানে জাংশন অফ এক্স স্কোয়ার মানে জি অফ এক্স স্কোয়ারের সময় সেখানে এক্স স্কোয়ার বসবে। তাহলে 1 প্লাস এক্সের সময় এখানে এক্স ছিল, কিন্তু এখন এক্স স্কোয়ারের সময় এক্স স্কোয়ার বসবে, তার বাইরে আবার স্কোয়ার বসবে। এই স্কোয়ারটা কোথা থেকে আসলো? এই বাইরের স্কোয়ারটা থেকে আসলো। এক্সের সময় এক্সই বসছে, কিন্তু স্কোয়ারটা বাড়তি আছে, স্কোয়ারটা আমি বাড়তি বসাইলাম, ঠিক আছে? প্লাস এক্স টু দি পাওয়ার 4, কিন্তু এখানে আছে কি এক্স স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার এক্সের জায়গায় বসালাম এক্স স্কোয়ার, আর বাইরে টু দি পাওয়ার 4টাকে আমাদের এখানে লিখতে হবে। এখানে আছে এক্স স্কোয়ার, এক্সের সময় এক্স ছিল, তাহলে এখানে আছে এক্স স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার বসাই, বাইরে পাওয়ার কত স্কোয়ার, তাহলে স্কোয়ারটা বসালাম। এখন সমাধান করার পালা। 1 প্লাস এক্স, 2 দুগুণে হবে 4, প্লাস এক্স লিখে 4 দুগুণে হবে আপনার 8, নিচে 2 দুগুণে কত হবে 4। এটাকে যদি আমরা একটু সাজিয়ে গুছিয়ে লিখি, তাহলে আগে নিয়ে আসি এক্স টু দি পাওয়ার 8 প্লাস এক্স টু দি পাওয়ার 4কে রাখি, প্লাস 1টা পিছনে নিয়ে গেলাম, নিচে এক্স টু দি পাওয়ার 4 আছে। এখন দেখেন বাম পক্ষ থেকে বের হওয়া এটা আর ডান পক্ষ থেকে বের হওয়া এটা, তাহলে মিলে গেল না? তাহলে আমি বাম পক্ষ সমান ডান পক্ষ মানে এটা সমান এটা দেখানো হলো, লিখে দিতে পারতেছি। তাহলে লিখে দেওয়া হলো জাংশন জি অফ এক্স স্কোয়ার 1 বাই এক্স স্কোয়ার সমান জি অফ এক্স স্কোয়ার দেখানো হলো সমান। এবার দেখব 17 নং ক। এখানে বলছে এগুলো খুবই মজাদার এবং খুবই শর্টকাট কতগুলো অঙ্ক। এখানে বলছে আর সমান কিছু ক্রমজোড় দিয়ে দিছে এবং এখান থেকে বলছে ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করতে। ঠিক আছে, এই আর এর ডোম এবং রেঞ্জ নির্ণয় করব কিভাবে আগে দেখে নিন কিভাবে করি। এখানে লিখব আমরা ডোম বা ডোমেন, ডোম লিখলেই হবে ডোম আর সমান, আর এখানে লিখব রেঞ্জ, যেহেতু রেঞ্জের কথা বলছে আমাদের রেঞ্জ আর সমান, তাহলে ডোম এবং রেঞ্জ নির্ণয় করতে বলছে। আমরা প্রত্যেকটা ক্রমজোড়ের প্রথম উপাদানগুলোকে আমরা বলবো ডোম, দ্বিতীয় উপাদান বা শেষ উপাদানগুলোকে বলবো রেঞ্জ। আশা করি আপনারা ক্লিয়ার। তাহলে প্রথম উপাদান কী কী আছে? এখানে আছে 2, এখানেও প্রথম উপাদান 2, এখানেও প্রথম উপাদান 2। যেহেতু সবগুলো মিলে গেছে তাহলে আমি একটা 2 লিখলেই চলবে। তাহলে এটা হলো আমার ডোম। রেঞ্জ কীভাবে নির্ণয় করব? রেঞ্জ হলো দ্বিতীয় উপাদান, আছে কি 1 2 3, এটা 1 এটা 2 এটা 3, তাহলে লিখে দেন 1, 2, 3। তাহলে এইভাবে করেই ক নাম্বার হয়ে গেছে। আগেই বললাম খ নাম্বার দেখবো এবার। এস সমান দিয়ে দিছে এটা, এটা ডোম এবং রেঞ্জ নির্ণয় করব। ডোম মানে কি? আমরা প্রথম উপাদানগুলোকে বুঝাই। দেখেন প্রথম উপাদান -2 আছে, এটার প্রথম উপাদান -1, এটার প্রথম উপাদান 0, এটার প্রথম উপাদান 1, এটার প্রথম উপাদান 2, তাহলে হয়ে গেল ডোম। এখন রেঞ্জ নির্ণয় পালা। এখানে আছে 4 প্রথমটাতে, এরপর আছে 2, তারপরে আছে আপনার আচ্ছা সরি এখানে আছে 1, এটা 1, এই জিনিসটা 1, এটা 0, তারপরে আপনার আছে কি 1, যেহেতু আমি একবার 1 নিয়ে ফেলছি আর নিতে হবে না। এবার আছে 4, এখন দেখেন 4ও নেওয়া হয়ে গেছে, 4 নেওয়া হয়ে গেছে, তাই আমি আর লিখবো না, এতটুকুই আমার রেঞ্জ নির্ণয় হয়ে গেছে। ঠিক এভাবে গ নাম্বারটা দেখবো এবার। গ নাম্বারে এটা দিয়ে দেওয়া আছে, এখন ডোম রেঞ্জ নির্ণয় করতে বলছে। প্রথম পদগুলো নিই 1/2, কমা এটার প্রথম পদ 1, এটার প্রথম পদ 1, 1 যেহেতু একবার নিচে আর নিব না, এটা 5/2, তাহলে 5/2 নিলাম, আবার 5/2, তাহলে নেওয়ার দরকার নাই, এতটুকুই ক্লোজ। এখন এটা দেখব, এটা যদি দেখি রেঞ্জ মানে হলো দ্বিতীয় উপাদানগুলোকে বোঝায়। দ্বিতীয় উপাদানে 0, তারপরে 1, তারপরে -1, তারপরে 2, তারপরে -2, তো সেটা হয়ে গেল রেঞ্জ। এভাবে করে নির্ণয় হয়ে গেল। আমরা এখন 18 নম্বর ক দেখব। এখানে আর সমান এক্স ওয়াই দিয়ে দিছে, x সমানুপাতিকে y সমানুপাতিকে, এবং বলতেছে x প্লাস ওয়াই সমান 1, যেখানে a সমান হলো এগুলো। এখানে বলতেছে x এর সমান হবে, y এর সমান হবে। আমরা এখানে একটা শর্ত দেখতেছি, এই শর্ত থেকে যে কোনো একটার মান বের করে নেব, হয় x এর নয়তো y এর। আমি চেষ্টা করব y এর মানটা বের অনুসারে এগুলো আর সমান যেটা দেওয়া আছে সেটা লিখলাম, a সমান যেটা দেওয়া আছে সেটা লিখলাম। তাহলে আমরা এখানে লিখব আর এর মধ্যে আর এর বর্ণিত শর্ত থেকে পাই
শর্ত কী ছিল? এক্স প্লাস ওয়াই সমান 1, তাই না? এক্স প্লাস ওয়াই সমান 1, এখান থেকে যে কোনো একটা মান বের করে নেব। আমি ওয়াই এর মানটা রাখবো 1 মাইনাস এক্স করে দেবো। এক্সটা এদিকে আছে প্লাস আকারে, এদিকে গেছে যখন এটা মাইনাস আকার ধারণ করলো। তাহলে এখন লিখবো এক্স বিলংস টু এ, যেহেতু এক্স এর সমানুপাতিক, তাই এক্স বিলংস টু এ, এক্স সমানুপাতিক এ এর মানের জন্য ওয়াই এর বিভিন্ন মান বের করি। মানের জন্য ওয়াই এর বিভিন্ন মান বের করি, ঠিক আছে? এখন বিভিন্ন মান বের করব, এখান থেকে করা যাক। তাহলে আমরা এক্স বিলংস টু এর মানের জন্য ওয়াই এর বিভিন্ন মান বের করি। তাহলে এক্সকে লিখবো, ওয়াইকে লিখবো। তাহলে এক্স বিলংস টু এ যেহেতু লিখছি, তাহলে এর মানগুলো আমি এক্স আকারে বসিয়ে দিব। তাহলে এর মানগুলো কি? -2 -1 0 1 2, -2 -1 0 1 2, ক্লিয়ার? এখন ওয়াই যদি আমি বের করতে চাই, তাহলে ওয়াই কীভাবে বের করব? এই ওয়াই সমান আছে 1 মাইনাস এক্স, তাহলে এটা বের করব। তাহলে 1 মাইনাস এক্স, এটার জন্য কি আছে? 1 মাইনাস এক্স, তাহলে এক্স এর মান কত? -2। এখন 1 মাইনাস -2, যদি ওয়াই সমান 1 মাইনাস এক্স হয়, তাহলে এখন এক্স এর ভ্যালু কত আছে প্রথমটাই? -2। এখন তাহলে মাইনাসে মাইনাসে কী হবে? প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস হলে এটা 2 হয়ে যাবে। 2 আছে, 1 + 2 হয়ে যায় 3, তাহলে 3 তাহলে এখানে 3 লেখা যাক। ঠিক একইভাবে এটাও করব, এখন দেখা যাক। এখন আমরা -1 ইউজ করব এক্সের ভ্যালু, -1, তাহলে করলে 1 মাইনাসে মাইনাসে হবে +1, তাহলে হয়ে যাবে উত্তর 2, -1 হলে 2। এক্সের ভ্যালু যদি -1 হয় তাহলে পাচ্ছি 2। এখন এটা যদি 0 হয়, 1 থেকে 0 গেলে কি হবে? 1ই হবে। 1 থেকে 1 গেলে কি হবে? 0 হবে। 2 থেকে 1 থেকে 2 গেলে কি হবে? -1 হবে। এগুলো হলো আমার গন্তব্য উত্তর। এখন দেখেন ওয়াই এর মধ্যে একটা মান আসছে 3। এখানে উপরে যদি দেখি ওয়াই এর সমানুপাতিক বলছে, তার মানে এর মানের সাথে মিলবে। তাহলে এর মান আছে এগুলো, এখানের মধ্যে কি কোনোভাবে 3 আছে? এই যে 3-র কথা বলতেছে যে এখানে ওয়াই এর মানের মধ্যে, তার মানে 3 তো নাই আমার এখানে। যখন নাই, তখন তাহলে এই 3টা ওয়াই এর সাথে যায় না, ঠিক না? যেহেতু এই শর্তের সাথে আমার যাচ্ছে না, তাহলে আমার লিখতে হবে 3 অসমানুপাতিক এ। তাহলে লিখতে পারি আমরা 3 সমানুপাতিক যেটাতে, সেটাকে ক্রস করে দিলে হয় এ, এবং আর আর দিয়ে লিখতে পারি আমরা, আর দিয়ে লিখতে হবে আমার এই পুরো ক্রমজোড়টা লিখতে হবে -2 আর 3। যেহেতু 3 হচ্ছে না, তাহলে 3-র সাথে ওই আরেকজন যে আছে -2, এও হবে না। আর এর জন্য আর এর -2 -3 ক্রমজোড়টি কি জোড়টি? ক্রমজোড়টি প্রযোজ্য নয়। আমার লেখাটা একটু বিশ্রী হচ্ছে, কিন্তু আপনারা একটু কষ্ট করে বুঝে নেবেন। তাহলে আর এর ভ্যালু পাচ্ছি আমরা এখন এই ক্রমজোড়গুলো, এই 4টা ক্রমজোড় এখান থেকে আমরা আগে লিখে নিই। তাহলে আমাদের কাজ করা হয়ে গেল রিলেশনটা। এখন এখান থেকে আমরা ডোম আর রেঞ্জ লিখে নিব। ডোম আর রেঞ্জ, আশা করি আপনারা বুঝছেন ডোম রেঞ্জের এতক্ষণ ক্লাস করার পর। তাহলে ডোম আর সমান দিব, রেঞ্জ আর সমান দিব। তাহলে ডোমের মধ্যে প্রথমগুলো লিখি -1 0 1 আর আছে 2, তাহলে এটা হলো ডোম। আর রেঞ্জ যদি করি দ্বিতীয়গুলো 2 1 0 -1, 2 1 0 -1, তাহলে ডোম আর রেঞ্জ নির্ণয় করা হয়ে গেল। এবার খ নাম্বার দেখব। এফ আপনার খ নাম্বারে দিছে এফ সমান, একটা শর্ত দিয়ে দিছে, এখানে বলছে সি সমান এটা। দেখেন এক্স সমানুপাতিক সি এবং ওয়াই সমানুপাতিক সি বলছে, এবং ওয়াই সমান এক্সের দ্বিগুণ বলছে, মানে এক যা হবে তা দ্বিগুণ। তো এক্স কোনটা হবে? এক্স হবে সি এর মানগুলো, তো সি এর মানগুলোর দ্বিগুণ হবে যে কে? ওয়াই। সি এর মানগুলোর দ্বিগুণ হইলে, আমি বুঝাইতে পারিনি আপনাদের, আমি আবার বলতেছি, এক্স সমানুপাতিক সি বলতে এক্স তো এক্সের মানগুলো হবেই, এবং ওয়াই এর মান হওয়ার ক্ষেত্রে আপনার এক্সের যে ভ্যালু থাকবে তার দ্বিগুণ হবে, মানে 2 গুণ আকারে বসবে। তাহলে আমরা সরাসরি লিখে ফেলবো, এটা দেওয়া আছে এটা আর এটা, এবং এক্স সমানুপাতিক সি এর মানের জন্য ওয়াই এর মান নির্ণয় করি। তাহলে
আমরা যেমনটা বললাম তেমনটাই করলাম। এখন x সমানুপাতিক c এর জন্য y সমান 2x নির্ণয় করি। x আর y লিখে ফেলি। x এর ভ্যালু হিসেবে আমরা বলছিলাম c, তার মানে c তে যা আছে তা লিখবো, -1 0 1 2 3। এখন হিসাব করব কি দিয়ে? এটা দিয়ে y এর মান বসাবো x এর দ্বিগুণ আকারে, মানে এখানে যা থাকবে তার 2 গুণ আকারে। তাহলে -1 এর সাথে 2 গুণ করলে -2, 0 এর সাথে যে কোনো কিছু গুণ করলে 0, 1 এর সাথে 2 গুণ করলে 2, 2 সাথে যদি 2 গুণ করি তাহলে 4, 3 সাথে 2 গুণ করলে হবে আমার 6। এখন যদি ভালোভাবে লক্ষ্য করি, এখানে একটা কথা বলছে y c এর সমানুপাতিক, মানে c এর উপাদানগুলো y এর মধ্যে বিদ্যমান থাকবে। দেখুন তো c এর উপাদান এগুলো আছে, এখানের মধ্যে -2 আছে কিনা, তারপরে এখানের মধ্যে 4 আছে কিনা, এখানের মধ্যে 6 আছে কিনা। এই তিনটা জিনিস যখন নাই তখন আমার কি করতে হবে? তখন আমার ফার্স্ট কাজ হলো -2 4 6, যেটা বাদ করব -2 4 6 কি আপনার অসমানুপাতিক এফ এর অসমানুপাতিক, এবং তারই সাথে এই ক্রমজোড়টা -2 এর ক্রমজোড় কোনটা? এটা -1 -2। তারপরের ক্রমজোড় 4 এর ক্রমজোড় কোনটা? 2 আর 4। তারপর 3 আর 6 এর ক্রমজোড়টা হলো 3 6 লিখলাম। এটা অসমানুপাতিক আপনার হচ্ছে আর এর অসমানুপাতিক। তাহলে এখন লিখতে পারি, তাহলে এখন সুতরাং আর সমান দিয়ে আমরা খুব সহজেই বের করে ফেলতে পারবো। এটা 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 যেহেতু চলে গেছে, আর মাঝখানে দুইটা আছে 0 0 আর 1 2, তাহলে লিখি 0 0, আর একটা আছে 1 আর 2। তাহলে এটা লিখলাম, সেকেন্ড ব্র্যাকেট বন্দি করলাম। এখন ডোম আর রেঞ্জ লিখলে কাজ শেষ হয়ে আসবে। ডোম আর রেঞ্জ আর, ঠিক আছে, রেঞ্জ আর। এখন যদি করে ফেলি, ডোম মানে কি? প্রথম উপাদান 0, এখানে প্রথম উপাদান 1, তাহলে হয়ে গেল। রেঞ্জ মানে হলো দ্বিতীয় উপাদান, এখানে দ্বিতীয় উপাদান 0, এখানে দ্বিতীয় উপাদান 2, তাহলে 0 এবং 2। তাহলে আমার সব কাজ শেষ হয়ে গেল। এখন দেখবো আমরা 19 নাম্বার। আমরা এখন দেখব 19 নাম্বার অঙ্কটি। খুবই মজাদার একটি অঙ্ক। এখানে বলছে ছক কাগজে -3, 2 0, -5 1/2, -5/6 বিন্দুগুলো স্থাপন করো। এখন আপনাদের মাথায় রাখতে হবে একটা বিষয়, সেটা হলো এখানে ক্রমজোড় আকারে উপাদানগুলো দিয়ে দিছে। প্রথম উপাদান হলো x এর, দ্বিতীয় উপাদান হলো y এর। প্রথম উপাদান x, দ্বিতীয় উপাদান y, প্রথম উপাদান x, দ্বিতীয় উপাদান y। মানে x অক্ষ বরাবর বসাবো প্রথম উপাদান, এবং দ্বিতীয় উপাদান y অক্ষ বরাবর বসাবো। বসাইতে গেলে আমাদের কিছু জিনিস দেখে নিতে হবে। এখন তার আগে যেহেতু ভ্যালুগুলো ছোট ছোট, তার কারণে আমরা 2 ঘর মিলে এক একক ধরব। এভাবে যদি আমরা করি, এখন হবে ছক কাগজের x ও x অক্ষ ও y অক্ষ দুইটি টানি, ঠিক আছে। এখন আমাদের বলছে ছক কাগজের প্রতি ক্ষুদ্র বর্গের 2 বাহুকে একক ধরে তালিকার বিন্দুগুলো চিহ্নিত করি ও মুক্ত হস্তে যোগ করি। তাহলে করে ফেলা যাক। দেখুন x ও x অক্ষ, y ও y অক্ষ, ঠিক আছে, আশা করি ক্লিয়ার। এখন আমরা একটা একটা মান বসাবো। তাহলে আমরা দেখিনি আগে প্রশ্নটা কি। প্রথমে বলছে -3, যেটা x অক্ষ বরাবর বসবে। দেখুন মাইনাস যখন হবে সেটা যাবে এদিকে, তাহলে -3 এতটুকু আমরা কি বলছিলাম, 2 ঘর মিলে এক ধরবো। তাহলে আমার 3 যাইতে হলে তাহলে আমার 2 গুণ করলে 6 হয়। কারণ কেন? আমরা যদি 1 পৌঁছানোর জন্য আমার 2 ঘর যেতে হয়, 3 পৌঁছানোর জন্য তার মানে 6 ঘর যেতে হবে। তাহলে 6 ঘর হিসাব করে এখানে আসতেছে x অক্ষ বরাবর। এখন আপনি এদিকে কেন আনছি, এদিকে কেন নেই নাই? মাইনাস হলে সবসময় এদিকের দিকে যায়। আর আপনি এই সম্পর্কে মাইনাস প্লাস এবং ত্রিকোণমিতিক কিছু অনুপাত যে আমরা গ্রাফে ইউজ করি, সেগুলো নিয়ে যে একটা ভিডিওর প্রয়োজন, এটা আমি এখানে ডেসক্রিপশনের প্রথম লিঙ্কে দিয়ে দিছি, আপনাদের প্রয়োজন হলে দেখে নেবেন। এখন এসি -3 এতটুকু আসতেছে, এরপরে বলতেছে 2, যেটা হলো y অক্ষ বরাবর। এখন যে বিন্দু পর্যন্ত x গেছে, এই বিন্দু থেকে শুরু করে আমরা 2 যাব। তাহলে এক ঘর যাওয়ার জন্য, মানে 1 যাওয়ার জন্য আমাদের 2 ঘর লাগে। তাইলে আমাদের 2 যাওয়ার জন্য তাহলে 4 ঘর লাগবে। তাহলে 4 হলে এখানে হবে আমাদের গন্তব্য উত্তর। এটাই হলো আমাদের গন্তব্য জায়গা। তাইলে এখন হবে 0 আর -5। তাহলে 0টা হলো আমাদের কি, x অক্ষ বরাবর। তো 0 হলে 0 এখানেই থাকতেছে। এখন -5 কোথায় যাবে? y অক্ষ বরাবর। তাহলে মাইনাস কোন দিকে যায়? এইদিকে যায়। তাহলে -5 2 ঘর করে এক একক হলে 5 জন্য আপনার 10 ঘর লাগবে। তাহলে 10 ঘর হলে আপনার এইটা পড়তেছে বিন্দুটা ঠিক এই জায়গায়।
তাহলে 10 ঘর হয়ে গেল। দেখুন এখন এর পরেরটা বলতেছে আপনাকে 1/2, 1/2 এটা হলো এক্স অক্ষ বরাবর। তাহলে এক্স অক্ষ বরাবর 1/2 দিয়ে বোঝায়। 1/2কে যদি আমরা ভাগ করি তাহলে পাবো 0.5, আর এই 0.5টা আমরা পাবো এখানে। এখন বলবেন এটা তো এক ঘর হয়ে গেছে, 0.5 কেমনে হইলো? আমি প্রথমেই বলছি এক এক ঘরে হয়, 2 ঘরে হয় 1 একক, 2 ঘরে হয় কত একক? 1 একক। তাহলে এক ঘরে হয় আধা একক। আধা বলেন অর্ধেক বলেন যেই ভাষায় বলেন না কেন, অর্ধেক মানে 0.5কেই বোঝানো হয়ে থাকে। এখন আসি, এরপরে বলছে -5/6, মাইনাস কি বাই 6? 5/6 ওয়াই অক্ষ বরাবর। তাহলে মাইনাস যখন বলছে অবশ্যই নিচের দিকে হচ্ছে। 5/6 বলছে, 5কে 6 দিয়ে ভাগ করলে আপনি পাবেন 0.833। এখন 0.833কে আপনি 2 দিয়ে গুণ করলে 1.6 মতো পাবেন। তাহলে আপনি এখান থেকে এক ঘর যান, এক ঘর গিয়ে এর মাঝামাঝিতে গেলেই আপনি হয়ে গেল। এক ঘর গিয়ে এক ঘর পার করার পর আপনি আরও 0.6 গেলেন, মানে পুরো 2 ঘর না পুরিয়ে আপনি 0.6 পর্যন্ত গেলেন, তাহলে হয়ে গেল। তাহলে আমরা 3টা বিন্দু পাইলাম, একটা হলো এটা, আর একটা হলো এটা, এবং আরেকটি হলো এটা। এইগুলো বিন্দুগুলো আমরা এখন যোগ করে দেব। তাহলে বিন্দু থেকে বিন্দু রেখাগুলো টেনে দিলে তাহলে আমরা এভাবে পাচ্ছি। আমরা এবার দেখব 20 নাম্বার। এখানে বলছে ছক কাগজে 1,2, -1,1, 11,7 বিন্দু 3টি স্থাপন করে দেখাও যে বিন্দু 3টি একই সরল রেখায় অবস্থিত। তাহলে এটা করে ফেলা যাক। তাহলে এখানে প্রথমে দেখতেছি 1, 2, -1, 1, তারপরে দেখতেছি 11, 7। তাহলে আমরা প্রথমেই এক্স ও এক্স অক্ষ এঁকে ফেললাম, ওয়াই ও ওয়াই অক্ষ এঁকে গেলাম। তাহলে এখন আঁকতে হবে 1, 2, 1 মানে এক্স অক্ষ বরাবর 1, তারপরে 2 যেতে হবে কোন দিকে? ওয়াই অক্ষ বরাবর। তাহলে আমার বিন্দুটা হচ্ছে ঠিক এই জায়গায়। এরপর একটা বলতেছে 1, -1, 1। তাহলে -1 হলে আমাদের কোন দিকে যাবে? এদিকে। তাহলে -1 এখানে, আর 1 যদি হয় তাহলে কোথায় হবে? ঠিক এই জায়গার মধ্যেই আমার 1 হয়ে যাবে। আশা করি ক্লিয়ার। এরপরে বলতেছে 11, 7। তাহলে এদিক থেকে এক্স অক্ষ বরাবর 11 যান, তাহলে এতটুকু আসবে, এবং 7 গেলে এতটুকু আসবে। আশা করি আপনারা এটাও ক্লিয়ার। এখন আমাদের এই বিন্দু 3টি যোগ করে দিতে হবে, তাহলে একটা সরল রেখা পাবো। করলে তাহলে এইভাবে হবে। আমাদের এখন কিছু লেখা লিখতে হবে, তাহলে এগুলো লিখে নিই আমরা। যা আঁকছি তাই লিখব। ছক কাগজের মাঝামাঝি এক্স ও এক্স অক্ষ ও ওয়াই ও ওয়াই অক্ষ দুইটি টানি। তারপর আপনাকে বলছি এখন ক্ষুদ্রতম বর্গের বাহুর দৈর্ঘ্যকে একক ধরে, মানে এক ঘরকে একই ধরব। তাহলে 1, 2, -1, 1 এবং 11, 7 বিন্দু 3টি স্থাপন করি। বিন্দু 3টি যোগ করলে আমরা কি পাইছিলাম? লেখ থেকে আমরা একটা সরল রেখা পাইছিলাম, সেটাই লিখছি এখন। সুতরাং বিন্দু 3টি একই সরল রেখায় অবস্থিত। এবার দেখা যাক 21 নাম্বার। এখানে দিছে এই সার্বিক সেট ইউ সমান একটা দিয়ে দিছে। এখানে বলল এক্স বিলংস টু এন এবং এক্স ভেজোর সংখ্যা, আর এখানে তারই সাথে দিল এর একটা সেট গঠন পদ্ধতিতে দিল, বি এরটাও সেট গঠন পদ্ধতিতে, সি এরটাও সেট গঠন পদ্ধতিতে। এখন বলছে এ সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। এ সেটকে যদি আপনি তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে যান, ইউ সেটকে আগে বের করতে হবে। কেন? কারণ এখানে এক্স বলছে বেজোড় সংখ্যা, আর এই এক্সটা এখানে দিয়ে দেওয়া আছে, যার কারণে আপনার ইউর মানটা আগে জেনে নিতে হবে। তাহলে চলুন করে ফেলা যাক। যেহেতু ইউ সমান এক্স সাচেস এক্স বিলংস টু এন এবং এক্স বেজোড় সংখ্যা বলছে, তাহলে বেজোড় সংখ্যা কত থেকে শুরু হয়? 1, 3, 5, 7, 9 এভাবে করে চলতে থাকবে। তাই ডট 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 দিয়ে দিয়ে আমরা সেকেন্ড ব্র্যাকেটটা ক্লোজ করে দিব। তাহলে ইউ সেটকে আমরা তালিকা পদ্ধতিতে প্রকাশ হয়ে গেল। এখন আমরা এ সেটকেও তালিকা পদ্ধতিতে প্রকাশ করে ফেলব। এক্স সাচেস এক্স বিলংস টু এন এবং 2 থেকে বড় বা সমান এক্স, আর 7 থেকে ছোট বা সমান এক্স। তার মানে বেজোড় সংখ্যাটা 2 থেকে ছোট বা সমান এবং 7 থেকে ছোট বা সমান। তাহলে এই এক জিনিসটা কি? বেজোড় সংখ্যা। তাহলে বেজোড় সংখ্যা 2 থেকে বড় এবং 7 থেকে ছোট বা 7-এর সমান কে কে আছে? 3 আছে, 5 আছে, 7 আছে। 3, 5, 7, আর কিছু তো নাই। 7-এর সমান বলছে, সেজন্য 7 সহ আমরা নিতে পারছি। এই করে আমার ক নাম্বার শেষ হলো। এবার বলছে 21 নং ক্ষয়ে এর পূরক সেট, মানে এ প্রাইম মানে কি? এর পূরক সেট, যেটা ইউ থেকে একে বিয়োগ করতে হবে, আর সি বাদ বি। তাহলে আমি যদি এটা বের করতে চাই, তাহলে আমার সি এবং বি জানতে হবে।
আর এখানের জন্য এ এবং ইউ জানতে হবে, যা আমরা ক নাম্বারে জেনে ফেলছি আগে থেকে। এখন তাহলে বি এবং সি জেনে নেব। তাহলে লিখে ফেলি। তাহলে ইউ সমান আর এ সমান যা পাইছিলাম ক থেকে পাই দিয়ে লিখে ফেলছি। এখন বি এটা বের করব। বি যদি আমি বের করতে চাই তাহলে কি করতে হবে, এখানে বলছে এক্স, এক্স মানে আমরা কি দেখছিলাম বেজোড় সংখ্যা, আর তা বিলংস টু এন, এবং সেটা 3 থেকে বড় হবে এবং 6 থেকে ছোট হবে। এক্স জিনিসটা আমরা জানি বেজোড় সংখ্যা, যেটা 3 থেকে বড় এবং 6 থেকে ছোট হবে। তাই 3 থেকে বড় 6 থেকে ছোট বেজোড় সংখ্যা কে আছে, শুধু 5 আছে, আর কেউ নাই। এরপর আমরা দেখব সি এরটা কীভাবে বের করতে হয়। এবার আমরা সি এরটা বের করব। তাহলে সি সমান যদি বের করতে চাই, দেখেন কি বলছে, এক্স সাচেস এক্স বিলংস টু এন। এক্স মানে কি দেখছিলাম বেজোড় সংখ্যা, আর এন মানে কি স্বাভাবিক সংখ্যা। তাহলে এন মানে কি আমরা সেটা আগে লিখি। এন মানে 1 2 3, স্বাভাবিক সংখ্যা মানে তো এগুলোকেই বোঝায়। 1 2 3 4 5 6 7 8, আর লাগবে না, এভাবে করে চলতে থাকবে। তাহলে ডট ডট দিয়ে আমি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করলাম। এগুলোই হলো এন। এখন বলতেছে এক্স স্কোয়ার করলে, মানে এক্স মানে কি বেজোড় সংখ্যা, বেজোড় সংখ্যাকে বর্গ করলে অবশ্যই 5 থেকে বড় হবে, এবং বেজোড় সংখ্যাকে ঘন করলে তারই সাথে আপনার 130 থেকে ছোট হবে। এই দুইটা শর্ত পালনকারী যে সংখ্যাগুলো হবে, যে বেজোড় সংখ্যাগুলো হবে, সেটাই হবে এই সি এর সেট। তাহলে আমরা একটা একটা বসাই। এক সমান যদি 1 হয়, প্রথম বেজোড় সংখ্যা হলো 1, এক সমান যদি 1 হয় তাহলে এক্স স্কোয়ার সমান এক্স এর মান কত, এখানে 1, 1কে যদি স্কোয়ার করি তাহলে হবে 1, যা অবশ্যই 5 অপেক্ষা কি বড় নয়। 5 অপেক্ষা কি বড়, বড় না, ছোট। তাহলে সেজন্য বড় নয় যখন 9 দিয়ে কাটলাম, এবং এক্সকে যদি কিউব করি, এখানে এক্সের মান কত 1, 1কে যদি কিউব করি তাহলে পাবো 1, যা অবশ্যই 130 অপেক্ষা ছোট। এখন কিন্তু দুইটা শর্তের মধ্যে একটা মিলে নাই, যার কারণে আমার এই সংখ্যাটা আমরা নিতে পারতেছি না। তাহলে একের পর বেজোড় সংখ্যা কোনটি, 1-এর পর বেজোড় সংখ্যা হলো 3, তাহলে 3 দিলাম। তাহলে এক্স স্কোয়ার করেন, 3কে বর্গ করলে আপনি পাবেন 9, যা অবশ্যই 5 অপেক্ষা বড়, এবং এক্সকে কিউব মানে কি এক্সের ভ্যালু হলো 3, 3কে যদি আমরা কিউব করি তাহলে পাবো 27, যা অবশ্যই 130 অপেক্ষা কি ছোট। এবং 3 পর বেজোড় সংখ্যা আসবে 5, যেহেতু এক্স মানে আমরা জানি বেজোড় সংখ্যা, তাই আমরা একের পর এক বেজোড় সংখ্যা নিয়ে কাজ শেষ করব। যতক্ষণ পর্যন্ত আমার দুইটা শর্তই মেনে মেনে যেতে থাকবে ততক্ষণ পর্যন্ত করব, আর যখনই গিয়ে মাত্র একটা শর্তই ভুল হবে তখন আমরা থামে যাব। তাহলে এক্স স্কোয়ার করি, এক্সের ভ্যালু হলো 5, 5কে যদি বর্গ করি তাহলে পাচ্ছি 25, যা 5 অপেক্ষা বড়, এবং এটাকে যদি কিউব করি, মানে 5কে যদি কিউব করি 125 পাবো, যা 130 অপেক্ষা ছোট। 5-এর পর আসতেছে 7, আমি 7কে যদি বর্গ করি তাহলে পাবো 49, যা 5 অপেক্ষা বড় ঠিকই আছে, এবং একে যদি ঘন করি তাহলে পাবো 343, যা 130 অপেক্ষা ছোট নয়, এটা বড়। 30 অপেক্ষা কি ছোট নয়, বড়। তাই তার কারণে আমরা নিতে পারবো এই 3 এবং 5, মানে 3 এবং 5 হলে দুইটা শর্তই আমার মানতেছে। তাহলে সুতরাং সি সমান দিয়ে আমরা 3 এবং 5 লিখে দিতে পারতেছি। তাহলে এখন এর পূরক সেট নির্ণয় করব, মানে এ প্রাইম, যেটা আমাদের প্রথমটা নির্ণয় করতে বলছে। এ প্রাইম মানে কি ইউ মাইনাস এ। ইউর মানটা কী ছিল, ইউর মান ছিল 1 3 5 7 9 ডট 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 এভাবে যেতে থাকবে, মাইনাস এর মানটা কী ছিল আপনার, এর মানটা যদি দেখি তাহলে এর মান দেখতেছি আমরা 357, তাহলে 357 বসিয়ে দিব। বসিলে তাহলে এখন আমাদের কাজ কি, এই বিয়োগটা দিয়ে কি বোঝায়, যা যা মিলবে তা বাদ দিয়ে দিব, যা মিলবে না তাই এখানে লিখে দিব। তাহলে এখান থেকে মিলে গেছে কি 357 মিলে গেছে, তাহলে লেখেন 1 9, এভাবে করে ডট 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 দিয়ে দিবেন, তাহলে হয়ে গেল। আর এরপর আপনাকে বের করতে বলছে সি বাদ বি বের করতে বলছে। সি এর মানটা বসাই, আমরা সি এর মান পাইছি 35, ঠিক আছে, আর বি এর মান আমরা পাইছিলাম এটা দিব, এবং বি এর মান পাইছিলাম আমরা কত, বি এর মান পাইছিলাম 5। এখন এই দুইটার মধ্যে কোন জিনিসটা মিলতেছে, এই দুইটা মিলতেছে, 5 মিলতেছে, তাহলে মিলতেছে নাকি 3, তাহলে আমরা 3টাই হবে আমার গন্তব্য উত্তর। এবার দেখবো আমরা গ নম্বরে কী বলছে। গ নম্বরে বলছে বি ইন্টু সি, বি আর সি এর কার্তসীয় গুণন করতে বলছে, এবং এ ইন্টারসেকশন সি এর আপনার পাওয়ার সেট বের করতে বলছে। তাহলে আমরা আগে বি কার্তসীয় সির মানটা বের করব, কার্তসীয় গুণজ, এবং এ ইন্টারসেকশন সি এর মান বের করে তারপর এর পাওয়ার সেট বের করব।
তাহলে খ হতে পাইছিলাম এ সমান এটা, বি সমান এটা, সি সমান এটা। আমাদের প্রথম কাজ হবে বি ইন্টু সি বের। তাহলে বি ইন্টু সি যদি আমরা বের করি, তাহলে বি ইন্টু সি লিখি। প্রথমে বি এর মান লিখবো, বি এর মান হলো 5, তাহলে লিখলাম, ইন্টু দিলাম, সি এর মান কি 3, 5, তাহলে 3 এবং 5 লিখে দিতে পারতেছি। যখন এভাবে থাকবে আর যদি কার্তসীয় গুণজ করতে বলে তাহলে কি করতে হবে, প্রথমে ক্রমজোড় আকারে লিখতে হবে 5 এর সাথে 3, 5 এর সাথে 3, তারপর আবার 5 এর সাথে 5, তাহলে আবার 5 এর সাথে 5, এভাবে হয়ে গেল। এখন সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দিন, তাহলে হয়ে গেল। এখন এর পরের প্রশ্ন ছিল আপনার যে পাওয়ার সেট বের করতে এ ইন্টারসেকশন সি এর, ঠিক আছে। আগে তাহলে আমরা এ ইন্টারসেকশন সি বের করে নিই। এর মানটা কত, 3, 5, 7, 3, 5, 7, তারপর ইন্টারসেকশন আছে দিলাম, সি এর মানটা কত 3, 5, তাহলে 3, 5 দিলাম। ইন্টারসেকশন দিয়ে কি বোঝায়, মিল অংশকে বোঝায়। তাহলে মিল অংশকে নেওয়া যখন বুঝাইছে 3 মিলছে 5 মিলছে, তাহলে 3 এবং 5 লিখে দিতে পারে। এখন এর পাওয়ার সেট নির্ণয় করা খুবই সহজ। দেখেন পাওয়ার অফ এ ইন্টারসেকশন সি যদি করি, এ ইন্টারসেকশন সি এর মান বেরিয়েছে আপনার 3 এবং 5। পাওয়ার সেট বলতে কি বোঝায়, যেটা আপনি বের করছেন, যেটা আছে এ ইন্টারসেকশন সি তার উপসেটগুলো লিখেন আগে। তাহলে 3, 5 দিন উপসেট কী কী হবে, 3, 5 হবে, তারপর 3 হবে, তারপর 5 হবে, তারপর তারই সাথে খালি ঘর হবে, ঠিক আছে। এখন এইটাকে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে যদি আপনি ক্লোজ করে দেন, দুই পাশে দুইটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে, তখন এইটা পাওয়ার সেট হয়ে গেল। এখন দেখেন এখানে 22 নম্বরে কি বলছে, বি সেটকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো। তাহলে বি সেট তার মানে দেখতে হবে এখানে বি আছে, বি এই বৃত্তের পাশে আছে, ঠিক আছে না। তাহলে দেখতে হবে এই বৃত্তের ভিতরে কে কে আছে, 2, 3, 5, 7 আছে। মানে আপনি শুধু এই বৃত্তটাকে লক্ষ্য করবেন, এই বৃত্তটা এতটুকু জুড়ে আসছে, তার মানে বৃত্তের ভিতর যা যা পড়বে সংখ্যা সেগুলোই হবে বি এর সেট, ঠিক আছে। তাহলে 2, 3, 5, 7 পড়ছে, তার মানে এগুলোই হলো ওর সেট। তারপর এটাকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করতে আমাদের বলে দেওয়া হয়েছে। তাহলে চিত্র লক্ষ্য করে বি সমান 2, 3, 5, 7 এটাকে আমরা সেট গঠন পদ্ধতিতে দেখাবো। দেখাইলে এক্স সাচেস এক্স ভালো করে থাকাইলে দেখতে পাবেন 2, 3, 5, 7 এগুলো কি মৌলিক সংখ্যা। কি সংখ্যা, মৌলিক সংখ্যা। তাহলে মৌলিক সংখ্যাগুলো কত থেকে কত, 2 থেকে বড় বা সমান, এবং এক্স ধরবো যেহেতু এক্স মৌলিক সংখ্যা, মানে মৌলিক সংখ্যাগুলো 2 থেকে বড় বা সমান এবং 7 থেকে ছোট বা সমান, 7 থেকে ছোট বা সমান ধরতে পারেন। তাহলে খ নম্বরে দেখবো এবার। খ নম্বরে বলছে উদ্দীপক ব্যবহার করে, উদ্দীপক বলতে এটা ব্যঞ্চিত্রটা ব্যবহার করে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি সমান এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি। মানে এটা সমান, এটা আমাকে প্রমাণ করতে হবে, মানে সম্পর্কটির সত্যতা যাচাই করতে হবে। সত্যতা যাচাই করতে হলে এবিসিগুলো জানতে হবে। এ বৃত্তের পাশে আছে, এই বৃত্তের ভিতর কী কী আছে, 1, 2, 3, 4, তার মানে এ সমান 1, 2, 3, 4, বি সমান 2, 3, 5, 7 আগের অঙ্কেই দেখলাম খ নম্বরে। আর সি যখন বলছে সি এর পাশে বৃত্ত এটা আছে, এই বৃত্তের ভিতর কে কে আছে 3, 4, 5, 6, তার মানে সি সমান 3, 4, 5, 6। আশা করি ক্লিয়ার। এখন দেখে নিই। তাহলে যেমনটা বললাম এ সমান 1, 2, 3, 4, বি সমান 2, 3, 5, 7, সি সমান 3, 4, 5, 6। যেহেতু আমাকে এটা সমান এটা প্রমাণ করতে বলছে, আমরা ব্র্যাকেট যুক্ত অংশগুলো আগে বের করব। একটা হলো বি ইন্টারসেকশন সি, আরেকটা এ ইউনিয়ন বি, এবং আরেকটা হলো এ ইউনিয়ন সি। আগে এইগুলো বের করে নিই আমরা। তাহলে আমাদের যেটা যেটা বের করতে হবে আগে এটা বের করে নিই। বি ইন্টারসেকশন সি বলছে বি এর মধ্যে মান কি আছে, 2, 3, 5, 7 করে নিলাম, 2, 3, 5, 7 ইন্টারসেকশন আছে বসিয়ে দিলাম। সি এর মান কত আছে 3, 4, 5, 6 বসিয়ে দিলাম। ইন্টারসেকশন বলতে কি বোঝায় আগে বলেন, ইন্টারসেকশন বলতে মিল অংশগুলো বোঝায়। তাহলে 3 মিল আছে, তারপরে 5 মিল আছে, তাহলে আমরা লিখে দিতে পারি 3, 5, ঠিক আছে। এখন এ ইউনিয়ন বি বলছে এর মান বসাও, 1, 2, 3, 4 ইউনিয়ন বসাও, বি এর মান আছে 2, 3, 5, 7। ইউনিয়ন দিয়ে কি বোঝানো হয়, দুইটা সেটের মধ্যে যা যা আছে সবগুলো একসাথে লেখা। তাহলে লিখেন 1, 2, 3, 4, 5, 7 লেখা হয়ে গেল। এ ইউনিয়ন সি এর মান বসাই, 1, 2, 3, 4 ইউনিয়ন আছে, ইউনিয়ন বসাইলাম। সি এর মান উপরে আছে এই যে এখানে 3, 4, 5, 6 বসিয়ে দিলাম। ইউনিয়ন দিয়ে আগেই বলছি দুইটা সেটের মধ্যে যা যা আছে সবগুলো একসাথে বসানো এর কাজ। তাহলে 1, 2, 3, 4, 5, 6 এখন দুইটা সেটের মধ্যে একই
সংখ্যা থাকলে সেগুলোকে আমরা একবার লিখলেই চলবে। যেমন 3 3 দুইবার আছে, এখানে একবার আছে, এখানে একবার আছে, একবার লিখলেই চলবে। 4 4ও সেম। তাহলে এবার আমরা বাম পক্ষ দিয়ে বাম পক্ষটা প্রমাণ করার সময় এসে গেছে। তাহলে বাম পক্ষকে আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে লিখব এবং ডান পক্ষকে রাইট হ্যান্ড সাইড দিয়ে লিখব। তাহলে বাম পক্ষ আছে আপনার এটা, আর ডান পক্ষে আছে এটা। তাহলে লিখে নেওয়া যাক। এখন বাম পক্ষ ডান পক্ষ তো লিখলাম, এখন বের করার পালা। এর মান বসাই দেন। এর মান আছে আপনার কত? 1 2 3 4। তাহলে 1 2 3 4 বসিয়ে দিলাম। ইউনিয়ন আছে, বসালাম। এর মান কত আছে? বি ইন্টারসেকশন সির মান কত আমরা যদি দেখি, এখানে দেখতেছি 3 এবং 5। কি আছে? 3 এবং 5। ইউনিয়ন দিয়ে কি বোঝায়? দুইটা সেটের মধ্যে যা যা আছে সবগুলো একসাথে লেখা। 1 2 3 4 5, তাহলে হবে 1 2 3 4 5 হয়ে গেল। এখন এটার বসানোর পালা। এ ইউনিয়ন বি সমান কি আছে? এ ইউনিয়ন বি মানে আছে 1 2 3 1 2 3 4 5 7, আর ইন্টারসেকশন আছে বসালাম। ইউনিয়ন সি সমান কি আছে? 1 2 3 4 5 6, যেটা আমরা বের করছিলাম 1 থেকে 6 পর্যন্ত। এখন ইন্টারসেকশন দিয়ে বোঝায় দুইটা জিনিসের মধ্যে কি মিল আছে। তাহলে মিল দেখতেছি আমরা 1 2 3 4 5। তাহলে দেখেন ডান পক্ষে উত্তর বের হওয়া এবং বাম পক্ষে উত্তর বের হওয়া দুইটাই কি? সেম টু সেম। তাহলে এটা সমান এটা আমরা সত্যায়িত লিখে দিতে পারি। তাহলে এটা সমান এটা সত্যায়িত লিখে দিতে পারছি। আমরা একবার দেখব গ নাম্বার। এখানে বলছে এস সমান বি ইউনিয়ন সি কমপ্লিমেন্ট ইন্টু এ হলে ডোম এস নির্ণয় করো। ঠিক আছে, এখন আমাদের বি ইউনিয়ন সি নির্ণয় করতে হলে বি আর সি এর মান জানতে হবে, যা আমরা আগেই খ নাম্বারে দেখে ফেলছি। আর আপনার যদি কমপ্লিমেন্ট বের করতে হয় তাহলে ইউ জানতে হবে। ইউ মানে কি? সার্বিক সেট। এখন দেখুন এখানে ইউ একটা লেখা আছে, দেখতে পাচ্ছেন আশা করি। এই ইউ মানে এই বক্সের ভিতরে, এই আয়তাকার বক্সের ভিতরে যে যে নাম্বারগুলো থাকবে সব এই ইউর উপর যাবে। তার মানে এখানে 1 2 3 4 5 6 7 8 পর্যন্ত আছে। তার মানে ইউর মান হবে 1 থেকে 8 পর্যন্ত, এবং এবিসির মানগুলো আমরা খ থেকে নিয়ে নিব, বা আমরা এখান থেকে নিলেও কোনো সমস্যা হবে না। তাহলে আমরা এর মান আগে দেওয়া আছে এগুলো লিখে ফেলবো, ইউ এ বি সি, এবং বি এবং সি কমপ্লিমেন্টের মান বের করে এ দিয়ে গুণ করব। তাহলে আমাদের প্রথম কাজ হবে এখন এই ইউ দিয়ে আমরা লিখে ফেলছি চিত্র হতে, ইউ সমান এটা, এ সমান এটা, বি সমান এটা, সি সমান। আমরা তাহলে প্রথমে বি ইউনিয়ন সি বের করে নিই, তারপর অন্য কিছু করব। ওকে, তাহলে বি এর মানটা কত আমরা দেখতে পাচ্ছি 2 3 5 7। যেহেতু 2 3 5 7, 2 3 5 7 বসিয়ে দিব। 2 3 5 7 ইউনিয়ন আছে, ইউনিয়ন বসাই। সি এর মান কত? 3 থেকে 6 পর্যন্ত, 3 4 5 6। তাহলে এটা বসিয়ে দিলাম। এখন এ ইউনিয়ন দিয়ে বোঝায় সবগুলো একসাথে করা, একটা সেটের মধ্যে অন্তর্ভুক্ত করা। তাই 2 3 4 5 6 7 সবগুলো একসাথে করলে এইভাবেই হবে 2 3 4 5 6 7। একই জিনিস একাধিকবার থাকলে, যেমন ধরেন 5 5 মিলে গেছে, তার মানে আমি একটা লিখলেই হবে। ঠিক আছে, আপনার আবার দুইটা লেখা লাগবে না। আর এটা আশা করি আপনাদের আগের চ্যাপ্টারে আমি ক্লিয়ার করছিলাম। এখন তাহলে আমরা বি কাপ সি কমপ্লিমেন্ট বের করব। এটা বের করতে হলে ইউ মাইনাস বি কাপ সি বের করতে হয়, মানে বি ইউনিয়ন সি। তাহলে ইউর মানটা কত আমরা আগে জানি, 1 থেকে 8 পর্যন্ত ইউর মান 1 2 3 4 5 6 7 8। আশা করি এটা বুঝছেন। এটা দেন, তারপর বি কাপ সির মানটা কত আসছে 2 3 4 5 6 7। এটা দিয়ে কি বোঝায়? এটার সাথে এটা যা যা মিলছে, এটার উপাদানের মধ্যে এটা যা যা মিলছে এগুলো বাদ দিব এখান থেকে, আর যা মিলে নাই তা লিখবো। তাহলে 1 আর 8 মিলে নাই, আমরা তাহলে 1 এবং 8কে নিয়ে আমরা এটা সেটটা গঠন করলাম। এবার আমাদের লাস্ট একদম ফাইনাল কাজে চলে আসছি। এটা বলছে বি কাপ সি কমপ্লিমেন্ট ইনটু এ। ঠিক আছে, তাহলে বি কাপ সি কমপ্লিমেন্টের মান আসছে আমাদের 1 8। এই যে বি কাপ সি কমপ্লিমেন্টের মান অবশেষে 1 8 আসছিল, ইনটু দিয়ে এর মান আছে আমাদের কত 1 2 3 4 1 2 3 4। এখন এই গুণ দিয়ে কি বোঝায়? গুণ দিয়ে বোঝায় আমাদের ক্রমজোড় আকারে লেখা। তাহলে আমরা ক্রমজোড় আকারে লিখবো 1 দিয়ে 1কে একবার, তারপর 1 দিয়ে 2কে একবার, 1 দিয়ে 3কে একবার, 1 দিয়ে আবার 4কে আরেকবার। আশা করি এতটুকু ক্লিয়ার। তারপরে 8 দিয়ে লেখা শুরু করবো। 8 দিয়ে 1 একবার লেখেন, 8 দিয়ে 1 একবার, তারপর 8 দিয়ে 2 একবার, আবার 8 দিয়ে 3 একবার, আবার 8 দিয়ে 4 একবার। আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন। আর কোনো জায়গায় তো
তাহলে আমাদের সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দিতে বলছে, তাহলে আমরা সেটাই করলাম। এখন আমাদের বলছে এই অ্যাসের ডোম নির্ণয় করতে, তাহলে আমরা এখানে লিখবো ডোম অ্যাস, ডোম অ্যাস। তাহলে অ্যাসের ডোমগুলো আমরা এখানে লিখে ফেললেই হয়ে যাবে। দেখেন ওয়ান, ডোম মানে কি? প্রত্যেকটা ক্রমজোড়ের প্রথম উপাদানকে ডোম বলে আর শেষের উপাদানকে রেঞ্জ বলে। তাহলে প্রথম উপাদান ওয়ান আছে, এটারও প্রথম উপাদান ওয়ান, এটারও প্রথম উপাদান ওয়ান, এটারও প্রথম উপাদান ওয়ান। তো সবগুলো ওয়ান মিলে একটা ওয়ান লিখলাম। এইগুলোর থেকে দেখি এটার প্রথম উপাদান এইট, 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 এইট। তাহলে আমি আরেকটা এইট লিখলেই আমার ডোম নির্ণয় হয়ে গেল। এটাই করে আমার গ নাম্বার শেষ। এখন 23 নম্বরে ওয়াই সমান ফাংশন অফ এক্স এর একটা মান দেওয়া আছে। এখন এর ফাংশন অফ -1/2 বের করতে বলা হয়েছে, এর মান নির্ণয় করতে বলা হলো। এখন যেখানে যেখানে এক্স আছে সেখানে -1/2 বসিয়ে আমরা এটার মান বের করব। তাহলে চলুন শুরু করা যাক। তাহলে এখন ফাংশন অফ এক্স আছে, আমরা এখন ফাংশন অফ -1/2 বসিয়ে দেব। যখন ফাংশন অফ -1/2 বসিয়ে দেব, এক্সের জায়গায় ফাংশন অফ -1/2, যেমন এক্সের জায়গায় -1/2 বসবে, এই -7টা আমরা এখানে বসিয়ে দেব। 2 লেখার পর এক্সের জায়গায় আমরা কি বসাবো? -1/2, তাহলে -1/2। -4 আছে, বসিয়ে দেব। আশা করি আপনারা এতটুকু পর্যন্ত ক্লিয়ার। এখন কি করব? এখন এ মাইনাস আছে না, তাকে আগে লিখবেন। 4/2, দেখেন 2কে 2 দিয়ে কাটলে, 4 দিয়ে কাটলে 2 থাকে, 2কে 2 দিয়ে কাটলে আপনার শুধু 1 থাকে। এখন এইটা আমরা ক্লিয়ার করি। মাইনাসটা আগে এসে গেল, 2 একে হয় 2, -7 লেখা যাক, মাইনাস এইটা আগে লেখা যাক, এককে 1 লেখা যাক, -4 লেখা যাচ্ছে। এই জায়গা থেকে আমরা একটু এগিয়ে এগিয়ে কাজ করব। সেটা হলো এই দুইটার সমাধান করলে -2 আর -7 করলে হয় -9, -1 এবং -4 করলে হয় -5। এবার আমরা দেখব 23 নম্বরের খটা। এখানে বলছে ফাংশন অফ এক্স +2 বাই ফাংশন অফ এক্স -1 এর মান নির্ণয় করো। তাহলে দেওয়া আছে ফাংশন অফ এক্স সমান এটা, আর ফাংশন অফ এক্স +2 বাই ফাংশন অফ এক্স -1 যদি বের করতে চাই, তাহলে ফাংশন অফ এক্স এর মানটা আপনি আগে বসিয়ে দেন পুরোটা, 4x - 7 বাই 2x - 4। এটা পুরোটা বসিয়ে দিলেন, এই +2টা আবার বসিয়ে দেন। যখন মাত্র বসালেন আবার ফাংশন অফ এক্স আছে, তার মানটা আপনি বসিয়ে দেন, তাহলে হবে 4x - 7 ডিভাইডেড বাই 2x - 4। এখানে -1 আছে, বসিয়ে দেন। এবার হিসাব কিতাব করার পালা। যদি আমরা এখানে করি 2x - 4 আপনার কি লসাগু 2x - 4 এবং 4x - 7 আমরা হুবহু লিখে দিতে পারতেছি। এই জায়গা থেকে +2 আছে, এই 2টা 2x - 4 পুরোটার সাথে গুণ হবে। তাহলে গুণ হলে 2 দুগুণে 4, তার সাথে x আছে লিখে দিলাম, মাইনাস, তাহলে বসালাম, 4 দুগুণে হয়ে যায় 8। তাহলে এতটুকু আমাদের ক্লিয়ার। এখন এটাতে করলে এই জায়গার মধ্যে আমরা লসাগু নিতে হবে 2x - 4 নেওয়া হয়ে গেল। 4x - 7 আছে, আমরা বসিয়ে দিতে পারতেছি। এখন মাইনাস আছে, বসালাম। 1-এর সাথে 2x গুণ করলে 2xই হবে, মাইনাসে মাইনাসে হয়ে যাবে প্লাস, তাহলে 1-এর সাথে 4 গুণ করলে হয়ে যাবে 4। আশা করি এতটুকু আপনারা ক্লিয়ার। এখন আমরা একসাথে অনেকগুলো কাজ করার চেষ্টা করব। দেখুন, এই উপরে যখন লব উপরে লব এবং নিচে হর, লবটা যদি নিজেই একটা ভগ্নাংশ হয় তাহলে এটাকে সরাসরি নামিয়ে রাখবো এভাবে 2x - 4 দিয়ে। আর উপরে দেখেন এটা 4x হয়ে যায় 8x, আর -7 - 8 হয়ে যায় আপনার -15। এতটুকু ক্লিয়ার। এখন আমাদের দেখতে হবে লব যখন ভগ্নাংশ হয় তাহলে এটা নিজেকে নামায় রাখতে হবে, আর যদি হর অভগ্নাংশ হয় তাহলে গুণ দিয়ে উল্টিয়ে লিখতে হবে। হরটা লব হবে, লবটা হর হয়ে যাবে। তাহলে হরটা লব হয়ে গেলে 2x - 4 উপরে চলে গেল। এখন উপরেরটা হিসাব করেন, 4x থেকে 2x চলে গেলে তাকে 2x -7 + 4 তাহলে হবে -3। আশা করি আপনারা এতটুকু বুঝতে পেরে গেছেন। এখন দেখেন এই 2x - 4 এবং এই 2x - 4 মিলে গেছে, তার মানে কাটাকাটি হয়ে গেল। তাহলে আর থাকতেছে কি 8x - 15, 8x - 15, আর নিচে থাকতেছে 2x - 3। খুবই ইজি একটি অঙ্ক। আমরা এবার 23 নং গটা দেখব। এখানে বলছে দেখাও যে ফাংশন অফ ওয়াই সমান এক্স। এর আগে আমার দেখতে হবে এখানে দেওয়া আছে মানটা। এখানে বলছে ওয়াই সমান ফাংশন অফ এক্স সমান 4x - 7 বাই 2x - 4। এটা যদি হয়, এটা দিয়ে কি বোঝানো হচ্ছে? ওয়াই সমান এটা এবং ফাংশন অফ এক্স সমানও এটা। ক্লিয়ার? যদি এরকম হয়
তাহলে ফাংশন অফ ওয়াই এর মানটা আমরা আগে বের করে নেব। তাহলে আমি আপনাকে এতক্ষণ যাবো যা বললাম, দেওয়া আছে ওয়াই সমান ফাংশন অফ এক্স সমান 4x - 7 বাই ডিভাইডেড বাই 2x - 4। এটা দিয়ে কী বোঝাচ্ছে, ওয়াই সমানও এটা, মানে ওয়াই সমানও এটা, এবং ফাংশন অফ এক্স সমানও এটা। তাহলে ফাংশন অফ এক্স সমানও এটা দিয়ে দিলাম। তাহলে আমরা এখন বামপক্ষ বা লেফট হ্যান্ড সাইড, লেফটের এল, হ্যান্ডের এইচ, সাইডের এস, এটা সমান কী ছিল, ফাংশন অফ ওয়াই। তাহলে ফাংশন অফ ওয়াই কীভাবে বের করব? এই ফাংশন অফ এক্সের সময় যেখানে যেখানে এক্স আছে, এখন ফাংশন অফ ওয়াই এর সময় সেখানে ওয়াই বসবে। যদি বসে তাহলে কেমন হবে, 4y - 7, আর এখানে 2xের জায়গায় আমরা বসবে y - 4। আশা করি এতটুকু আমরা বুঝতে পেরেছি। এখন এখানে বলছে y, দেখেন তো y সমান আমরা এটা পাইছিলাম না, তাহলে y এর জন্য আমি এই মানটা বসিয়ে দিতে পারতেছি। তাহলে এখন আমি এই জিনিসটাই করব, 4 আছে বসালাম, y এর ভ্যালুটা কত, এটা, তাহলে এটা পুরোটা বসে 4x - 7 ডিভাইডেড বাই 2x - 4। যেই মাত্র এটা হলো, তাহলে -7টা আমরা এখানে বসিয়ে দিব। তাহলে বসিয়ে দিলাম। একইভাবে এটাও করব, 2 লিখব, y আছে, তাহলে y এর ভ্যালুটা কত আসছে, এইটা, এই যে y এর ভ্যালু। তাহলে y এর ভ্যালুটা আমরা এখানে বসিয়ে দিব, 4x - 7 2x - 4, তারপর আছে -4, তাহলে -4 বসিয়ে দিলাম। এখন এখান থেকে আমাদের করতে হবে একটা কাজ, নয় দুইটা কাজ। তাহলে এই কাজটা হলো, প্রথম কাজ হলো এটার সাথে উপরের পুরোটা গুণ করা 4x - 7কে, ঠিক তেমনি 2-র সাথে 4x - 7কে গুণ করা। যে মুহূর্তে করলাম তখন গিয়ে 2x - 4কে 7-এর সাথে গুণ করা। দেখুন ধাপে ধাপে করছি, আপনাদের বুঝতে সুবিধা হবে। 2x - 4 আপনার হবে কি, লসাগু, ক্লিয়ার। এখন 4-এর সাথে এই দুইটা পদ গুণ হবে, কারণ এই 4টা এর সাথে গুণ আকারে আছে। তাহলে 4-এর সাথে 4 গুণ হলে হয় 16, তারপরে আছে আপনার x, বসিয়ে দিলাম, মাইনাস দেওয়া যায়, 4 সাথে হয় 28 করা গেল। এখন কাজ হবে এখান থেকে, -7-এর সাথে 2 গুণ করলে, কারণ এটা লসাগুর হর দ্বারা বা ক্লব দ্বারা গুণ অনুসারে যাবে, যার কারণে আমার এইভাবে গুণ করা লাগতেছে নিচের। তাহলে -7 এর সাথে 2 গুণ করলে, 2x গুণ করলে, তাহলে 14x বসবে। এখন এ মাইনাস হয়ে যাবে প্লাস, 7 4 যার কত হয় 28। আশা করি আপনারা এতটুকু বুঝতে পেরেছেন। এখন একইভাবে এটা করি, 4 দুগুণে হয় 8, এক্স আসছে বসিয়ে দিলাম, তাহলে 7 দুগুণে হয় 14, তার আগে আছে মাইনাস, বসিয়ে দিলাম। এখন একইভাবে এটা করেন, 4-এর সাথে 2 গুণ করলে হয় 8, তারপর আছে এক্স, তো মাইনাসে মাইনাসে হয়ে যায় প্লাস, তারপরে হয় 4 4 যা 16, কিন্তু তার আগে দেখতে হবে আমাদের এর নিচে 2x - 4টা যাতে বসিয়ে আমরা কাজটা, এ লাইনের কাজটা নিশ্চিত করতে পারি। এখন আমাদের কাজ হবে একটু, যখন এতক্ষণ যেমন বললাম ভগ্নাংশর উপরে লব আছে নিচে হর আছে, এখন লবই যদি ভগ্নাংশ হয় তাহলে সুন্দর করে নামিয়ে রাখবো, 2x - 4 আছে নিচে, আর উপরে কি আছে 16x থেকে 14টা x চলে গেলে তাহলে হয় 2x -28 + 28 0, তাহলে আর কিছু লেখা লাগলো না। এখন হর যদি নিজে ভগ্নাংশ হয় তাহলে উল্টিয়ে লিখতে হয়, নিচেরটা উপরে যাবে উপরেরটা নিচে, তো নিচেরটা উপরে গেলে 2x - 4 নিচে থেকে উপরে গেল, এবং এখানে দেখেন 8x থেকে 8x চলে গিয়েছে, আর কিছু লেখা লাগলো না। তাহলে +16 থেকে -14 গেলে তাহলে হবে আপনার 2। এই জায়গা থেকে দেখেন এই 2x - 4 2x - 4 কাটাকাটি হয়ে গেল, 2 এবং 2 কাটাকাটি হলো, আর থাকলো কি শুধু x। তাহলে আমাদের ডান পক্ষ বের হলো কিনা আমরা দেখে নিই। যদি আমরা লক্ষ্য করি এই আমাদের ডান পক্ষ বের হয়ে আসলো। তাহলে আমরা লিখতে পারতেছি ফাংশন অফ y সমান x দেখানো হলো। এখন আমরা 1 নং প্রশ্নটি দেখব নৈর্ব্যক্তিকের, 8-এর গুণনীয়কের সেট কোনটি। আমরা জানি 8-এর গুণনীয়ক সেট হবে 8কে যে সংখ্যাগুলো দিয়ে ভাগ যায়। আমরা জানি 8কে 1 2 4 8 এই সংখ্যাগুলো দিয়ে ভাগ যায়, তাহলে 8-এর গুণনীয়কের সেট হবে এটি। এরপর বলল সেট সি হতে সেট বি এ একটি সম্পর্ক। তাহলে সম্পর্ক যখন বোঝানো হয় তখন আমাদের কার্তসীয় গুণজ করতে হয়, মানে গুণ করতে হয়। আর এই সম্পর্কটার নাম যখন আর হবে তখন আর এর উপসেট হয়ে যাবে সেই কার্তসীয় গুণজটি, আর এটা হলো উপসেটের চিহ্ন, তার মানে এটাই হবে আমার গন্তব্য উত্তর। এরপর আমরা দেখব 3 নম্বরটি। এখানে বলছে a = 1 2 b = 2 5 হলে পাওয়ার অফ এক ইন্টারসেকশন বি এর সদস্য সংখ্যা নিচের কোনটি।
এখন আমরা দেখব 3 নং প্রশ্নটি। এখানে বলছে a সমান 1 2 b সমান 2 5 হলে পাওয়ার অফ a ইন্টারসেকশন b এর সদস্য সংখ্যা নিচের কোনটি সঠিক। যেহেতু a সমান 1 2 b সমান 2 5 তাহলে a ইন্টারসেকশন b সমান হবে এর মানটা বসালাম, ইন্টারসেকশনটা বসাইলাম আর বিটা বসাইলাম। এখন এই দুইটার মধ্যে ইন্টারসেকশন বলতে কমন জিনিসটা নেওয়ার জন্য বোঝানো হচ্ছে, মানে মিল অংশটা নেওয়ার জন্য বোঝানো হচ্ছে। তাহলে মিল অংশ আছে কি 2, তাহলে 2টা নিলাম। এখন এর যদি আমার পাওয়ার সেট নির্ণয় করতে হয় তাহলে যে সংখ্যাটা আছে এই সেটের মধ্যে অন্তর্ভুক্ত এই সংখ্যাটার মধ্যে কতগুলো উপসেট করতে পারবেন সেটাই আগে করুন। যখন উপসেট নির্ণয় হয়ে গেল তখন দুই পাশে যদি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেন তাহলে পাওয়ার সেট হয়ে গেল। তাহলে পাওয়ার সেট করার পর আমরা কয়টা উপাদান পাইলাম? একটা, দুইটা, তার মানে উপাদান সংখ্যা হবে 2টি। তাহলে উপাদান সংখ্যা আমরা দিতে পারতেছি 2টি। আশা করি আপনারা ক্লিয়ার। এবার 4 নম্বর প্রশ্ন বলতেছে নিচের কোনটি x বিলংস টু n 13 গ্রেটার দেন x গ্রেটার দেন 17 লেস দেন 17 এর কোনটি x বিলংস টু n 13 থেকে বড় এবং 17 থেকে ছোট এই xটা। তাহলে x কি জিনিস? x হলো মৌলিক সংখ্যা। তাহলে 13 থেকে বড় এবং 17 থেকে ছোট মৌলিক সংখ্যা কি কিছুই আছে? 13 এবং 17 এর মাঝখানে কে আছে? 13 এবং 17 এর মাঝখানে এই 3টি সংখ্যা আছে। এই তিনটি সংখ্যার কোনোটিই মৌলিক সংখ্যা নয়, কারণ এদেরকে সেই সংখ্যা এবং এক ছাড়া, সেই সংখ্যা বলতে 14কে 14 আর এক ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে যদি ভাগ না যায় তখন সেটা হবে মৌলিক সংখ্যা, কিন্তু তাকে 2 এবং 7 দিয়েও ভাগ যায়, তার মানে এটা আর মৌলিক সংখ্যা রইল না। ঠিক একইভাবে এই দুইটিও 15 এবং 1 ছাড়া এবং 16 বা 1 ছাড়া এই দুইটা সংখ্যাকেও অন্য অন্য সংখ্যা দিয়ে ভাগ যাওয়ার কারণে এই তিনটিই মৌলিক সংখ্যা নয়। তার মানে তাহলে 13 এবং 17 এর মাঝখানে যদি কোনো মৌলিক সংখ্যা না থাকে তাহলে উত্তর হবে ফাঁকা সেট। আশা করি আপনারা ক্লিয়ার। এবার আমরা দেখব 5 নাম্বারটি। এখানে বলছে এ ইউনিয়ন বি সমান এবিসি হলে, মানে এ ইউনিয়ন বি করলে আমরা এবিসি উত্তর পাবো। এখন এ এবং বি এর বিভিন্ন মানের সময় আমরা কি এরকম করে, মানে এ ইউনিয়ন বি করে আমরা কি এবিসি উত্তর পাচ্ছি কিনা আমরা এটা যাচাই করব। 1 নং এর শর্ত অনুসারে এর মান যেটা আছে, বির মান যেটা আছে সেটা দিয়ে যদি আমি এ ইউনিয়ন বি করি তাহলে উত্তর আসে এবিসি। ঠিক একইভাবে 2 নং শর্তের মধ্যে এ সমান যেটা দেওয়া আছে এবং বি সমান যেটা দেওয়া আছে এটা দিয়েও এ ইউনিয়ন বি করলে আমরা উত্তর পাবো এবিসি, এবং 3 নম্বরের ক্ষেত্রেও সেম এবিসি পাবো। যদি দেখেন তাহলে উত্তর আমরা করতে পারি 1 2 ও 3। তাহলে উত্তর হিসেবে সিলেক্ট করতে পারি আমরা 1 2 ও 3। এখানে বলছে এ ও বি দুইটি সসীম সেটের জন্য এ গুণ বি, এ আর বি যখন গুণ করব আমরা এক্স ওয়াই এর মানগুলো কী পাবো? এক্স ওয়াই মানে ক্রমজোড়, ক্রমজোড়ের তাহলে প্রথম উপাদান অবশ্যই এ হবে এবং ক্রমজোড়ের দ্বিতীয় উপাদান বি হবে। যখন প্রথম উপাদান এ হবে তখন এক্স বিলংস টু এ হয়ে যাবে এবং দ্বিতীয় উপাদান যখন বি হয়ে যাবে তখন ওয়াই বিলংস টু বি হয়ে যাবে। একইভাবে আমরা যদি এন অফ এ ও বি দুটি সসীম সেটের জন্য এ ইন্টু বি করলেই তাহলে প্রথম উপাদান অবশ্যই এ হবে, দ্বিতীয় উপাদান অবশ্যই বি হবে। যদি প্রথম উপাদান এ হয় তার মানে এক্স বিলংস টু এ হবে এবং দ্বিতীয় উপাদান যদি বি হয় তাহলে ওয়াই বিলংস টু বি হবে। আশা করি আপনারা ক্লিয়ার এই জায়গায়। তাহলে এই শর্তটা আমার ক্লিয়ার। 2 নং শর্তে যদি দেখি এন অফ এ ইকুয়ালস টু যদি এ হয়, এন অফ বি ইকুয়ালস টু যদি বি হয় তাহলে এন এ ক্রস বি যদি করি তাহলে আমরা উত্তর এ বি পাবো, এবং এ ক্রস বি এর প্রতিটি সদস্য একটি ক্রমজোড়। অবশ্যই এ আর বি যদি আমরা গুণ করি প্রত্যেকটা এক একটা ক্রমজোড় আকারে আমরা এক্স ওয়াই এর মতো করে পাবো। তাহলে উত্তর অবশ্যই 1 2 ও 3 হবে। আমরা এবার দেখব 7 নাম্বার। 7 নাম্বার দেখার আগে আমাকে এখানে লেখা আছে এ সমান এই উপাদানগুলো 6 থেকে একদম 13 পর্যন্ত দিছে। এখন বলছে 7 থেকে 9 পর্যন্ত এটাকে ব্যবহার করে আমরা উত্তর করি। যেন অ্যাসেটের সঠিক প্রকাশ কি হবে? দেখুন 6 থেকে বড় বা সমান এবং 13 থেকে ছোট বা সমান এক্সকে ফলো করে আমরা দিতে পারি। তাহলে কোনটা হইতে পারে? অবশ্যই এটা হবে, কারণ এক্স বিলংস টু এন, মানে এক্স স্বাভাবিক সংখ্যার সমান এবং 6 থেকে বড় বা সমান আর 13 থেকে ছোট বা সমান, এটা সমান চিহ্নের প্রকাশ করে। একইভাবে আমরা 8 নাম্বারটা যদি দেখি অ্যাসেটের মৌলিক সংখ্যাগুলো সেট লিখো। যদি আমরা দেখি এখানে মৌলিক সংখ্যা সেটের মধ্যে 7 11 13 এই তিনটাই হলো মৌলিক সংখ্যা আছে। তার মানে এই তিনটা কোথায় পাচ্ছি, কোন সেটে পাচ্ছি দেখেন। তাহলে গ নাম্বার হলো আমরা উত্তর পাচ্ছি 7 11 13 এই গ নাম্বারে পাচ্ছি। এখানে বলতেছে অ্যাসেটের 3-এর গুণিতকগুলোর সেট কোনটি? 3-এর গুণিতক মানে কি 3-এর নামতায় যাইতে হবে। তাহলে এখানের মধ্যে 3-এর নামতায় যাবে কি 3 দুগুণে 6 3 তিরিক্ষে 9, তার মানে 3 দুগুণে 6 3 তিরিক্ষে 9 3 4 12, তার মানে 6 9 12 নিয়ে যে সেট সেটাই হবে 3-এর গুণিতকের সেট।
তাহলে অবশ্যই উত্তর হবে এটি।